গ্রুপে সেন্ড দিন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে দুর্দান্ত একটি ফিজিক্স লাইভ ক্লাস নিয়ে উপস্থিত আছি আই এডুকেশন থেকে তোমাদের মুন্না ভাইয়া। সো সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও। আর ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি সব কিছু দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, সকলের মধ্যে ক্লাসটা শেয়ার করে দেন, যাতে করে যাদের একদম শেষ ভরসা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যেভাবেই হোক একটি সিট নিশ্চিত করতেই হবে। সো তোমাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করেছি। আমি ইতিমধ্যেই পদার্থবিজ্ঞানের জন্য একটা ক্লাস নিয়ে ফেলছি, সেখানে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে বছর, দ্যাট মিনস 24-25 এবং 23-24 সালের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করছিলাম। আজকে আমরা 22-23 এবং 21-22 সেশনের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কীরকম, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হাতে ক্যালকুলেশন করা যায় কি না, বা কী পদ্ধতি অবলম্বন করলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফিজিক্স অংশে 100-100 প্রিপারেশন নিতে পারবো এবং সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবো, আমরা খুব সুন্দর মতো আজকের ক্লাসে আলোচনা করব। বিগত বছরের জিএসটিতে আসা রিসেন্ট সালের কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখনই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। আমরা সময় নষ্ট করব না, শুরুতেই একটু সময় দিয়ে নিচ্ছি যাতে করে আমরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে ক্লাসটা শুরু করতে পারি। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা এই প্রশ্ন বিশ্লেষণী ক্লাসগুলো সবার উদ্দেশ্যে ফ্রি নিচ্ছি, সো আর অল্প কয়েকটা ক্লাস আছে ফ্রি। সো অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে, যারা অলরেডি ক্লাসগুলো মিস করে ফেলেছো তারা অবশ্যই ক্লাসগুলো করে ফেলবা। ক্লাসগুলো আমাদের আই এডুকেশন ফেসবুক পেজেও রয়েছে, নিচের দিকে স্ক্রল ডাউন করলেও পেয়ে যাবা, অথবা আমাদের কোথায় পাবা, যে ইউটিউব চ্যানেল আই এডুকেশন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা, ওইখানেও খুব সুন্দর মতো রেকর্ডেড ভার্সন পেয়ে যাবা। ওকে, যারা ক্লাস মিস করেছো অলরেডি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ম্যাথের 2টা ক্লাস হয়ে গেছে, আজকে নিয়ে ফিজিক্সের 2টা ক্লাস হয়ে যাবে, আর থাকবে কেমিস্ট্রি এবং বায়োলজি। এই 3টা ক্লাসের মাধ্যমে আমাদের ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে আমরা পেইড ব্যাচে ক্লাস শুরু করে দিব আমাদের লাইভ ক্লাসগুলো। ওকে, অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো থাকবে। ওকে, সো যারা আলটিমেটলি আগের ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই ক্লাসগুলো করে ফেলবে। সো চলো আমরা আর বেশি কথা বলবো না, অলরেডি হচ্ছে সবাই চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছো। আচ্ছা, সো তুমি দেন হচ্ছে তৃষা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো চলো তাহলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করি। সো আজকে আমরা কোন সেশন দিয়ে শুরু করতেছি? আমরা আজকে জিএসটিতে একদম রিসেন্ট সাল 22-23 সেশনেটা দিয়ে শুরু করবো। একদম খুব সুন্দর, একদম বাছাইকৃত প্রশ্নগুলো যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। ওকে, সো সর্বপ্রথম আমরা অর্ধায়ু কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসছে। এই অর্ধায়ু কনসেপ্ট শুধুমাত্র গুচ্ছ বিশ্ববিদ্যালয় নয়, এটা ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, জগন্নাথ, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে এই অর্ধায়ু টপিক থেকে প্রশ্ন আসে নাই। সো চলো আমরা প্রশ্নটা একটু দেখা ট্রাই করি। আর তোমরা অবশ্যই কি করবা ভাইয়া, অবশ্যই কি কমেন্ট সেকশনে উত্তর করার ট্রাই করবা। আমি একটা কথা বারবারই বলি, যত পারো মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করতে পারো, তোমার যত কনফিউশন আছে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করব। সো তুমি যেটা জানো, তোমার কাছে যেটা উত্তর মনে হচ্ছে, বা তুমি যেটা রাফ করে উত্তর করবা বা উত্তর মিলাবা, সেটা ভাইয়াকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যদি ভুল হয় কোনো সমস্যা নাই, কোথায় ভুল করছো, কিভাবে ভুল করলা, কি করলে আর ভুল হবে না, সেই জিনিসগুলো না একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি তোমাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। ওকে, সো লজ্জা শরম করা যাবে না, তোমার কাছে যেটা উত্তর মনে হবে অবশ্যই বলবা।
আমি ভুল হলে ওই জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো, যাতে করে এই ভুলটা জীবনেও আর কখনো পরীক্ষার হলে তোমার না হয়। ওকে, আচ্ছা দেখো আমরা প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। দেখো তো কি বলছে, যে ভাইয়া কোনো একটি যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, দেখো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে কত, 25 বছর, এবং 100 বছর পর 100 বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের কতটুকু অবশিষ্ট থাকবে আমাদের বের করতে বলছে, কতটুকু ভাইয়া অবশিষ্ট থাকবে। ওকে, সো এই অর্ধায়ু টপিকটার খুব সুন্দর একটা শর্টকাট ট্রিক্স আছে। সো আমি তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে অনেকবার শিখাইছি, দেখো আমি আরও একবার তোমাদেরকে একটু মনে করাই দেই। সেটা কি ভাইয়া, যদি কখনো প্রশ্নে দেখো যে কোনো তেজস্ক্রিয় পদার্থ টি সময় পর টি সময় পর টি সময় পর টি সময় পর 1/2n অংশ অবশিষ্ট থাকে, অংশ অবশিষ্ট থাকলে অবশিষ্ট থাকলে আমরা একটা শর্টকাট সূত্র জানি যে ভাইয়া T12 = T/n। যদি আমরা অর্ধায়ু বের করতে বলে, নর্মালি এইখান থেকে তোমাকে বেশ কয়েকটা জিনিস বের করতে বলতে পারে, অর্ধায়ুর মান বের করতে বলতে পারে। দেখো আমি যদি একটু ফাইন্ড আউট করে দেই, এটা হচ্ছে অর্ধায়ু T12, কত সময় লাগবে এই টির মান বের করতে বলতে পারে, অথবা এন এর মানও বের করতে বলে। নর্মালি এন তেমন একটা আসে না, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ T12 এবং টি এর মান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কোশ্চেনটাতে আমার T12 টি কোনোটাই চাই নাই, আমার চাইছে হচ্ছে অবশিষ্ট অংশ কতটুকু থাকবে, তাই না? সো এইখানে আরও একটা তোমাকে সূত্র খুব সুন্দর মতো আমি মনে করাই দিতে চাই যে ভাইয়া এর বাহিরেও যদি T12 বা টি বা এন এগুলো কিচ্ছু না চাই, তোমাকে যদি বলা হয় যে ভাইয়া অবশিষ্ট কতটুকু অংশ আরও থাকবে, তাহলে আমরা অবশিষ্ট অংশের বেলায় অবশিষ্ট অংশের বেলায় কি লিখতে পারবো ভাইয়া, অবশিষ্ট অংশের বেলায় 1/2n, এইটাকে ক্যালকুলেট করে যা পাবো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যে ভাই এইখানে তো আমার এন এর মান নাই, এন এর মান কিভাবে বের করব? দেখো আমরা একটু আগে কি বললাম যে টি সময় পর কোনো পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে, দেখো ওই রকম কোনো কিন্তু ফরমেশন নাই যে 1/something, এরকম কোনো ফরমেশন আছে আমাদের, এরকম কোনো ফরমেশন আছে না। তাহলে আমরা কি করব, চলো একটু ফরমেশন সাজাই নিব। তাহলে দেখো একটু আগে আমরা একটা শর্টকাট সূত্র শিখছি যে ভাই T12 = T/n। সো এইখান থেকে আমার দরকার মিসিং কে ভাই, এন এর মান, অবশিষ্ট অংশ সূত্র কি 1/2n। এখন কে মিসিং, এখানে হচ্ছে এন মিসিং। তাহলে আমরা চলো এই সূত্র থেকে এন এর মানটা বের করে নিতে পারবো। তাহলে দেখো এখান থেকে আর গুণ করে দিলে n = T/, আমরা কি পাচ্ছি, T/T12 পাচ্ছি না, T/T12 এই সূত্র থেকে খুব সহজেই আমরা লিখতে পারতেছি। তাহলে চলো এখানে টির মান কত বলো তো, দেখো এই যে 100 বছর পর এটা হচ্ছে টির মান, আর এখানে অর্ধায়ু এটা হচ্ছে আমাদের T12 এর মান। তাহলে মান বসায় দাও, টির মান কত ভাইয়া 100 বছর, T12 এর মান কত ভাইয়া 25 বছর। সো একক কনভার্সন মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো এখানেও বছর আছে, এখানেও বছর আছে, যদি একটা থাকতো দিন আর একটা থাকতো বছর, তখন কিন্তু আমাকে একক কনভার্ট করে নিতে হইতো। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নোট করে দিচ্ছি, মনে রাখবা যে ভাইয়া ফিজিক্সে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। তুমি যদি মাথা গরম করে ফেলো তাহলে কিন্তু দেখবা যে কনফিডেন্সের সহিত ভুল করে বসে আসো, ঠিক আছে? একক কনভার্সন খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে তোমাকে সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা এখানে 4 25 100, তার মানে এন এর মান কত পাইলাম ভাইয়া 4। তাহলে তুমি এখন এখানে বসাই দাও, তাহলে আমাদের 1/2 কত আসতেছে 4। তাহলে 1/2 মানে কত, 2টা 4 গুণ করলে কত হয় রে 16, তার মানে 1/16। 1/16 কোথায় ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট আনসার। খুব ইজি না, বলো দেখি, খুব ইজি না ভাইয়া? সবাই কি বুঝতে পারছেন? একটু বলেন। এই অর্ধায়ু কনসেপ্টটা তোমাদের এবারের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্ধায়ু সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, নট অনলি গুচ্ছ ইউনিভার্সিটি। তোমার দেখা গেছে যে এমন কোনো ইউনিভার্সিটি খুঁজে পাবা না যে এই অর্ধায়ু টপিকটা থেকে প্রশ্ন আসে নাই। তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক খুলো, এই অর্ধায়ু টপিকটা থেকে বারবার সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। কই থেকে আসতে পারে দেখো, আমি আবার বলে দিচ্ছি। দেখো তোমাকে অবশিষ্ট অংশ চাইছে, এরপরে অবশিষ্ট অংশ না চাইয়া অর্ধায়ু চাইতে পারে, তাহলে অর্ধায়ু বের করার আমরা সূত্র শিখছি। অথবা কত সময় পর এত অংশ অবশিষ্ট থাকবে, ওই সময়টা বের করতে বলতে পারে, টির মান। তাহলে এইখান থেকে আমরা এইখান থেকে টির মানও ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখো টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে ভাইয়া টি ইকুয়াল টু T12 ইন্টু এন। তাহলে অর্ধায়ু এবং এন এর মান জানা থাকলে আমরা কিন্তু টির মানও বের করতে পারবো। সো একটা প্রশ্ন কতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, এই জিনিসটা তোমাকে কি করতে হবে, অবশ্যই জানা থাকতে হবে যে ভাই এই প্রশ্নটা এইভাবে আসছে,
আমি শুধুমাত্র এভাবে সমাধান করতে পারলেই হবে না, এই প্রশ্নটা আর কি কিভাবে তোমার আসতে পারে পরীক্ষায়, সেই জিনিসটা তুমি যদি ইনশিওর করতে পারো, যতই প্রশ্ন কঠিন হোক না কেন তুমি তোমার সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবা। তো সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক পারফেক্টলি তোমরা বুঝতে পারছো কিনা, সবার কি ক্লিয়ার? আচ্ছা, এই তো অলরেডি তৃষা অ্যান্সার করছিলা, দেন হচ্ছে মৌ অ্যান্সার করছো, ডি নাম্বার সাবাস। আমার ক্লাসে কিন্তু ঘুমাই ঘুমাই ক্লাস করা যাবে না, একটু কষ্ট করতে হবে, রেসপন্স করতে হবে যে ভাইয়া ক্লিয়ার, অথবা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হইলে যে ভাই অমুক জায়গায় বুঝি নাই আবার বুঝান, আমি কোনো বিরক্ত হব না। তোমাদের যতক্ষণ বুঝো না ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করবো। সো অবশ্যই আমার ক্লাসে একটু রেসপন্স করতে হবে, ক্লিয়ার হইলে ক্লিয়ার বলতে হবে, কোনো জায়গায় ঝামেলা থাকলে বলতে হবে। সো তারপরে আলটিমেটলি আমরা চাই, দেখো তোমাদের শেষ ভরসা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো কোনোভাবেই এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় মিস করা যাবে না, কোনোভাবেই না, ঠিক আছে? তোমাদের কাজ থাকবে তোমরা তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবা। তোমরা ভাই, এখন আমি তোমাদের পরিস্থিতি বুঝি যে না তোমরা সর্বোচ্চ ডিপ্রেসড পর্যায়ে আসো, যে ভাই এত এত ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম কোনোটাতে চান্স পাইলাম না, সিরিয়াল আসলে অনেক দূরে, হয়তো আসবে না ওয়েটিং থেকে। সো তোমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা এই যে পড়াশোনা যে করবা এটার একটা মোটিভেশন কাজ করতে হবে, যে ভাই আবার দেখা গেছে যে ফ্যামিলির চাপ, আশেপাশের মানুষের কথার চাপ, অনেক বাজে অবস্থায় আছো তোমরা, কিন্তু একটা কথা মাথায় রাখবা, অন্ধকারের পরেই কিন্তু আলো আসে, অন্ধকারের পরেই কি আসে? আলো আসে, এই কথাটা মাথায় রাখবা। তার মানে তোমার এখন খারাপ সময় যাচ্ছে, তোমার কন্টিনিউয়াস প্রসেসে সারা জীবন খারাপ যাবে বিষয়টা এমন না। একটা কথা মাথায় রাখবে, আমি আমার লাইফে সবসময় এই কথাটা মানি যে ধরো সৃষ্টিকর্তা যে যে ধর্মে বলেই আসো না কেন, মুসলমান বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হও না কেন, সবসময় মাথায় রাখবা সৃষ্টিকর্তা তোমার একবার দিয়ে পরীক্ষা করবে, আবার না দিয়েও পরীক্ষা করতে পারে। ধরো এমন অনেক তোমার ফ্রেন্ড সার্কেল আশেপাশে আছে যে কলেজ লাইফেও তেমন একটা রেগুলার ছিল না, অ্যাডমিশন টেস্টে মোটামুটি পড়াশোনা করছে কিন্তু চান্স হয়ে গেছে, কিন্তু তোমার থেকে মোটামুটি একটু খারাপ স্টুডেন্ট ছিল সে। খারাপ স্টুডেন্ট বলতে তোমার থেকে আলটিমেটলি রেজাল্ট সবসময় মোটামুটি একটু খারাপ ছিল, তোমার ওর থেকে রেজাল্ট ভালো ছিল, কিন্তু ওর চান্স হয়ে গেছে কিন্তু তোমার চান্স হয় নাই। এরকম অনেকের সাথে ঘটছে, এবং তুমি আশেপাশের ফ্রেন্ড সার্কেলকে তাকাইলেই বুঝতে পারবা। আবার দেখা যায় যে অনেকে কলেজ টপার ছিল কিন্তু এখানে ইউনিভার্সিটি এডমিশন টেস্টে এসে ভালো করতে পারতেছে না বা চান্স এখনো হয় নাই। আমি আমার লাইফে যেটা সবসময় মানি যে আল্লাহ তাআলা আমাকে কি করতে পারে, একবার দিয়েও পরীক্ষা করতে পারে, আবার না দিয়েও পরীক্ষা করতে পারে। ধরো যারা চান্স এখনো পাও নাই, এই যে তোমরা লেগে আসো, হার মানো নাই, এখনো পড়াশোনা করতেছো, এটা কিন্তু তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন। এই অর্জনটা কোথায় কোথায় কাজে লাগবে জানো? তুমি যখন ভার্সিটি লাইফে আসবা তখন তোমার প্রেশার নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, কারণ তুমি এই জিনিসটার সাথে অভ্যস্ত। তুমি যখন জব মার্কেটে যাবা, ধরো অনার্স মাস্টার্স শেষ করার পরে বিসিএস দিবা বা ব্যাংকের চাকরি পরীক্ষা দিবা বা যে কোনো চাকরির পরীক্ষা দিবা, তখন তুমি যদি প্রথম 2-1 বার ফেল হয়ে যাও, তখন কিন্তু তোমার ওইখান থেকে কামব্যাক করাটা মোটামুটি অন্যদের তুলনায় সহজ হবে, কারণ তুমি এই জিনিসটার সাথে অভ্যস্ত, কিভাবে লড়াই করে টিকে থাকতে হয়, কিভাবে লড়াই করে নিজের অবস্থান দখল করে নিতে হয়, এই জিনিসটার সাথে তুমি এখন থেকেই অভ্যস্ত হয়ে যাচ্ছ। তার মানে ভাই প্লিজ তোমরা হাল ছেড়ে দিও না। তোমার কাজ কি? তোমার কাছে যতটুকু আছে সেই সর্বোচ্চটুকু করে যাও, সেই সর্বোচ্চটুকু করে যাও। আল্লাহ তাআলা তোমার লাইফের জন্য যেটা ভালো সেটাই রাখবে ইনশাল্লাহ। ওকে, সো আশাহত হয়েও না। কেউ হয়তো চান্স পাও নাই, আরে আল্লাহ তাআলার জন্য আলটিমেটলি হচ্ছে এত পরিশ্রম করলাম, আল্লাহর কাছে এত চাইলাম কিন্তু এখনো চান্স হইল না। অনেকে আল্লাহর কাছে এই অভিযোগ যে সবাই পাইলো আমি কেন পাইলাম না। ভাই তোর জন্য আরও কি আছে, ভালো জিনিস অপেক্ষা করতেছে। এখন বলবা যে ভাই এটা কোনো কথা, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, জগন্নাথে চান্স পাইছে, জাহাঙ্গীরনগরে, আমি পাবো গুচ্ছতে, এটা আমার কেমনে ভালো হইলো? ভাই এইভাবে কল্পনা করিও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পায়, ওই পরবর্তী লাইফে কি 100% শিওর তুমি শাইন করতে পারবে? এরকম কোনো শিওরিটি নাই, বুঝতে পারছো? তার মানে তোমাকে কি, যেখানেই তুমি চান্স পাও না কেন, তোমার পড়াশোনা তোমাকে করতে হবে, তোমার লাইফে যেটা লক্ষ্য সেই লক্ষ্যের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। সো এই যে চান্স পাইলা না, এটার উপর ডিপেন্ড করবে না যে ভাই লাইফে ও অনেক দূর আগায় গেছে আমি অনেক দূর পিছাই গেছি, বিষয়টা এমন না, ঠিক আছে? এই জীবন সংগ্রামে টিকে থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা। তোমাকে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা মেনটেন করে তোমাকে টিকে থাকতে হবে। তুমি এই যে ধরো চান্স পাও নাই, বা তুমি যে এই যে দাঁতে দাঁত কামড় দিয়ে এখনো পর্যন্ত পড়াশোনা করে যাচ্ছ, এটা না লাইফে বিশ্বাস করো, এটা তোমার পরবর্তী লাইফে অনেক কাজে লাগবে ভাই, অনেক কাজে লাগবে, বুঝতে পারছো? সো এইটা তোমরা উল্টা আল্লাহ তাআলার কাছে অভিযোগ না দিয়ে উল্টা শুকরিয়া জ্ঞাপন করবা যে না আল্লাহ তাআলা আমাকে এই যে এই চিপার মধ্যে ফেলাইছে বা এই পরীক্ষাটা নিচ্ছে, আমি ইনশাল্লাহ এখান থেকে বেস্ট আউটপুট বের করে আমি আমার সমাজের সবাইকে দেখাই দিব যে না আমিও পারি।
সাময়িক সময়ের জন্য হয়তো পারি নাই, কিন্তু আমি যে পারি এটা আমি সবাইকে দেখাই দিব, এইরকম জেদ থাকতে হবে। যে ধরো এখন যে মানুষটা তোমাকে কথা শোনাচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না, গুচ্ছতে আরও পাবে না, এরকম যারা টিটকারি করতেছে, তুমি এখন কি করবা? পড়াশোনা করে তাদের কথার জবাব দিবা তোমার রেজাল্টের মাধ্যমে, যে না আমিও পারি, আমি একদম ফেলনা জিনিস না, আমি একদম এরকম আবুল না যে আমার দ্বারা কিছু হবে না, আমি পারি এবং আমি সেটা করে দেখাবো ইনশাল্লাহ। সো এই জেট নিয়ে আর কয়েকটা মাস ভাই, আর কয়েকটা মাস, এটাই তো শেষ পরীক্ষা, তাই না? একদম নিজের সর্বোচ্চটুকু দাও। এইখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঠিক আছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। সো তুমি এইখান থেকে ইনশাল্লাহ একটা ভালো আউটপুট বের করতে পারবা। ওকে, সো মন খারাপ করিও না, আশাহত হইও না। তোমার কাজ যে ভাই তোমার হাতে যতদিন সুযোগ আছে এই সুযোগটা ইউটিলাইজ করতে হবে। কারো সফলতা একটু আগে আসে, কারোটা একটু পরে আসে, বুঝতে পারছো? সো এটা নিয়ে কখনো মন খারাপ করবা না, কখনো মন খারাপ করবে না। সবসময় ভাববা যে আল্লাহ তাআলা হয়তো আমার একটা পরীক্ষা নিচ্ছে, আমার ধৈর্য শক্তির পরীক্ষা, আমি কত দূর পর্যন্ত লেগে থাকতে পারি এইটার হয়তো আমার পরীক্ষা চলতেছে। সো আমি এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হব। সো এইরকম মন মানসিকতা নিয়ে তোমাকে সামনে আগায় যেতে হবে। দেখো লাইফে না, মানুষের জীবনে এমন হয়, ধরো তুমি কোনো জায়গায় যা সুখ পাবা না, তুমি যখন যেটা অ্যাচিভ করে ফেলবা তখন তোমার ডিমান্ড থাকবে এর থেকেও আমাকে বেটার করতে হবে। দেখবা যে যার কোটি কোটি টাকা আছে ওই কি শান্তিতে ঘুমাইতে পারে? শান্তিতে ঘুমাইতে পারে না। দেখবা যে ওরা আরও টেনশন, আরও টাকা কীভাবে বাড়াবে, ঠিক আছে? সো লাইফটা হচ্ছে এমন একটা জিনিস, তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে দেখবা লাইফ অনেক সুন্দর। তুমি নিজে স্যাটিসফ্যাকশন থাকবা যে না আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, আমি সুযোগ পাচ্ছি, পড়ালেখা করতেছি, সামনে ইনশাল্লাহ আসবে। সো নিজে সন্তুষ্ট থাকবা, দেখবা যে লাইফ অনেক সুন্দর, অনেক কম প্রেশার মনে হবে তোমার কাছে, বুঝতে পারছো ভাইয়েরা? সো আশাহত হয়েও না, তোমার কাছে যেটা করণীয়, যেটা করার ক্ষমতা তোমার কাছে আছে সেটা হচ্ছে পড়াশোনা করা এবং শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়া, যতক্ষণ পর্যন্ত চান্স হয়নি। তুমি সেটাই করে যাও, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমার প্রতি অবশ্যই মুখ ফিরে তাকাবে। ইনশাল্লাহ দেখবা লাস্ট মুহূর্তে শুধু চান্স নয়, একদম ভালো পজিশনে চান্স পেয়ে যাবা। এরকম অনেক স্টুডেন্ট আছে কোনো বিশ্ববিদ্যালয়ে পাশই করতে পারে নাই, কিন্তু গুচ্ছতে এসে ফাটাই দিছে। ওকে, এখন ওই রেজাল্টটা তুমি করে দেখাবা, এইরকম তোমার টার্গেট থাকতে হবে, এরকম তোমার জেদ থাকতে হবে, বুঝতে পারছো? তাহলে চলো ভাইয়া আমরা সামনের দিকে চলে যাই, আমরা সামনের দিকে চলে যাই। ওকে, আচ্ছা, তো সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভাইয়া আমাদের আদর্শ সমীকরণ, সরল সন্ধিত স্পন্দন কণার আদর্শ সমীকরণ। সো এইটা একদম ভাই একদম নুব কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো, সবার আগে কে অ্যান্সার করতে পারো। দেখো এখানে কি বলতেছে, যে ভাইয়া আমাদের সরল সন্ধিত গতির সমীকরণ কোনটা, মানে ওই যে ব্যবকলনীয় সমীকরণ, আদর্শ যে ব্যবকলনীয় সমীকরণটা আছে সেটা। সো দেখো এইখানে আমাদের জাস্ট সমীকরণটা খুঁজে বের করতে হবে। সো এই সমীকরণটা একটু উত্তর দাও, এই সমীকরণটা আরও অনেকভাবে ঘুরে পেঁচে আসতে পারে, সেই জিনিসটা আমি তোমাকে দেখাবো। আমি শুধু ক্লাসের মধ্যে আইসা এটা থাকলে এটা হয়, এটা উত্তর, এই করার জন্য ক্লাসে ঢুকি নাই। একটা কোশ্চেন যেভাবে আসছে ওই টপিক থেকে 14 গোষ্ঠী উদ্ধার করে দিব, যে কিভাবে তোমাকে প্রিপেয়ার হতে হবে এই টপিক থেকে, যাতে করে যেমনই কঠিন প্রশ্ন আসুক না কেন তুমি এই টপিক থেকে প্রশ্ন আসলে 100% যাতে উত্তর করতে পারো, বুঝতে পারছো? তাহলে দেখো সবাই একটু উত্তর করো তো ভাইয়া, সবাই। এই তো সিফাত অ্যান্সার করতেছো, সায়েদ অ্যান্সার করতেছো, ওকে সবাই বলতেছো বি বি। দেখি বি কি আছে, যে ভাইয়া ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ সাবাস, আমাদের কি বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, একদম আদর্শ ফরম্যাট। ওকে, সো এইখান থেকে তোমার কি কি প্রশ্ন আসতে পারে, যেমন আদর্শ ফরম্যাট যেগুলো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। সো এই আদর্শ ফরম্যাটটা না আরও একভাবে আসতে পারে, সেটা কিভাবে দেখো, আমরা একটা সূত্র জানি ওমেগার, দেখো তো মনে পড়ে, যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম। এই সূত্রটা মনে পড়ে, এই সূত্রটা মনে পড়ে ভাইয়া? দেখো এটা একদম বেসিক একটা সূত্র, তোমাকে মনে রাখতে হবে। এখন তোমার কোথায় ভেজাল লাগবে জানো, তুমি পরীক্ষার হলে ভুলে যাবা, আরে শালার এমটা কই জানি পড়ছিলাম, এম উপরে হবে নাকি কে উপরে হবে, এম নিচে হবে নাকি কে নিচে হবে, এটা ভুলাই যাবা। তাহলে তোমার কি করতে হবে, দেখো একটা ট্রিক শিখাই দেয়, এই যে ওমেগা, এই ওমেগারে উল্টাই দিলেই কি হয়, এম হয় না? তাহলে উল্টা জিনিস নিচে থাকে, এইভাবে মনে রাখবা যে ভাইয়া কি উল্টা জিনিস নিচে থাকে, উল্টা জিনিস নিচে থাকে, উল্টা জিনিস নিচে থাকে, তার মানে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম। আচ্ছা তাহলে দেখো এখন এই রুটটাকে কাটার জন্য আমি উভয় পাশে বর্গ করে দিই, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম পাইলাম। তাহলে দেখো এই যে এইখানে ওমেগা স্কোয়ার আছে না বাবা, এই ওমেগা স্কোয়ারের জায়গায় দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0, এটাও এই ফরমেশনটাও আসতে পারে। দেখো এইটা এখন পর্যন্ত গুচ্ছতে আসে নাই, কিন্তু
তোমাকে যদি এরকম দেয় ওমেগা স্কোয়ার উধাও করে দিছে, কে ডিভাইডেড বাই এম, কে স্কোয়ার ডিভাইডেড বাই এম, এরকম ধরো বিভিন্ন ফরমেশন সাজাই দিল, তাহলে তুমি পারবা না এখন? দেখো তোমাকে এই বেসিক ফরমেশনটা আরও একভাবে লেখা যায়, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটাও যেমন ঠিক, আবার ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0, এটাও ঠিক। বুঝতে পারছো? তাহলে একই প্রশ্ন বাবা, দেখো একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরায় আসতে পারে, একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরায় আসতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইখান থেকে চলো আমরা নেক্সটে চলে যাই। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, ওমেগা স্কোয়ারের পরিবর্তে কে ডিভাইডেড বাই এম লেখা যায়। কিভাবে পাইলাম? সো তোমার বেসিক কনসেপ্টটা আমি সুন্দর মতো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে ওমেগার। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা যদি পরবর্তীতে যাই ভাইয়া। পরবর্তীতে দেখো এই যে তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে ভাইয়া আপনাদের অনলি জিএসটি কোর্সের আপডেটটা কি। সো তোমরা সবাই জানো যে আমাদের এডুকেশনের অনলি জিএসটি কোর্স কিন্তু আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি। ওকে, অনলি জিএসটি কোর্স এই ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা, তোমাদের জন্য একদম ফুল স্টপ মানে ওয়ান স্টপ সলিউশন। যে এই কোর্সে দেখো আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো, প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস তোমরা পাবা। তার পাশাপাশি কারো যদি স্পেসিফিক কোনো অধ্যায়ের যে ভাই বেসিক কনসেপ্ট ভালো নাই, আমি অফলাইনে কোচিং করছিলাম বা আমি অমুকের কাছে পড়ছিলাম, আমি অমুক কোচিং সেন্টারে পড়ছিলাম, আমার ওই অধ্যায়ের ক্লাসটা মিস হয়েছে বা ওই অধ্যায়ের ক্লাস যে টিচার নিছে ভালো লাগে নাই বা ওই অধ্যায় আমার কনসেপ্ট এখনও ক্লিয়ার না, তোমাদের এই যে কোনো অধ্যায় যাতে আলটিমেটলি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, ফাউন্ডেশন ক্লিয়ার করতে পারো। সো তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য, আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের যে ভার্সিটি এ ইউনিট যে কোর্সটা ছিল, এই কোর্সের সকল ক্লাস তোমরা আর্কাইভে খুব সুন্দর মতো ওয়েবসাইটে পেয়ে যাবা। ওকে, সো এইখানে আমরা কিভাবে ক্লাস নিছি, ধরো ভেক্টর অধ্যায়ে আমি 3টা ক্লাস নিছি। তার মানে দেখো নর্মালি তোমরা অফলাইনে কোচিং যখন করছো তখন কি হয়েছে, ভেক্টর অধ্যায় কেন, ভেক্টরের সাথে আরও একটা অধ্যায়, 2টা অধ্যায় এক ক্লাসেই শেষ করে দিত। আর আমরা কি করছি যে একটি অধ্যায় একটি ক্লাসে শেষ নয়, আমরা টার্গেট করছি যারা আগে সেরকমভাবে পড়াশোনা করতে পারে নাই বা একটু বেসিক কনসেপ্ট দুর্বল, তারাও যাতে আমাদের ক্লাস থেকে 100-এ 100 আউটপুট নিয়ে যেতে পারে। আমরা একদম ধরে ধরে ভেঙে ভেঙে সব কিছু দেখাই দিছি। বুঝতে পারছো? তার মানে ফাউন্ডেশন ক্লাসগুলোতে আমরা একটা অধ্যায় একটা ক্লাসে শেষ করি নাই, বরং 2 থেকে 3টে ক্লাসে একটা করে অধ্যায় শেষ করছি। দেখছো কত ভেঙে ভেঙে পড়াইছি। সো তোমার কোনো অধ্যায়ের ফাউন্ডেশন ক্লিয়ার না থাকলে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি এখান থেকে আর্কাইভ ক্লাস দেখে নিতে পারো। তার পরবর্তীতে আমরা কি করব, প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলার আবার লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যত বিশ্ববিদ্যালয় আছে সকল অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে ভাইয়া কোথা থেকে কিভাবে প্রশ্ন আসছে, কিভাবে হাতে ক্যালকুলেশন করবা, এই প্রশ্নটা আর কিভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, A to Z আমরা এই লাইভ ক্লাসগুলোতে আলোচনা করব। সো আমাদের এই কোর্সে লেকচার শিট সহ 2499 টাকায় তুমি ভর্তি হতে পারবা, আর লেকচার শিট বাদে 1499 টাকায় ভর্তি হতে পারবা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা লেকচার শিট সহ ভর্তি হবা, কারণ আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো তুমি আমার ক্লাস করবা, আমাদের টিচার প্যানেলের ক্লাস করবা, লেকচার শিট সেইভাবেই উপস্থাপন করা আছে, তাহলে তোমার পড়তে কম সময় লাগবে, তুমি অনেক কম সময়ে অনেক কিছু পড়ে ফেলতে পারবা, কারণ আমরা যেভাবে পড়াবো ঠিক সেইভাবে আমরা তোমাদের জন্য বইটা উপস্থাপন করছি। ওকে, সো চলো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা একটু দেখি যে ভাইয়া একটি সরল সন্ধিত দোলকের সর্বোচ্চ বেগ, তাহলে দেখো তো এখানে কি দেওয়া আছে ভাইয়া, সর্বোচ্চ বেগ দেওয়া আছে কত, 0.3 ms ইনভার্স 1, বিস্তার দেওয়া আছে কত ভাইয়া, বিস্তার দেওয়া আছে 0.06 মিটার, পর্যায়কাল কত, দেখো এই যে দেখছো পর্যায়বৃত্ত গতি থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় 22-23 সেশনে অলরেডি 3টা কোশ্চেনের মধ্যে আসছি, তার মধ্যে 2টা কোশ্চেনই পর্যায়বৃত্ত গতি। সো পর্যায়বৃত্ত গতি এডমিশন টেস্টের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, পর্যায়বৃত্ত গতি এডমিশন টেস্টের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো এখন আমাকে কি ওয়ার্ড বলে দিছে যে ভাই এটা সিম্পল বেগ না, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ বেগ। ওকে, তাহলে এখন আমরা এই সর্বোচ্চ বেগ নিয়ে কাজ করব, আমাদের দরকার কি, পর্যায়কাল আমরা বের করবো, দ্যাট মিনস টির মান বের করতে হবে। তাহলে দেখো সবাই একটু উত্তর করার চেষ্টা করো, এটা আহামরি কঠিন না, এটা অনেক সহজ একটা প্রশ্ন। ওকে, এটা অনেক সহজ একটা প্রশ্ন। দেখো আমরা বেগের, দেখো সরল সন্ধিতে স্পন্দন কণা, দেখো কোথায় তোমার প্যাচ লাগতে পারে ভাই, এখানে সিম্পল যদি বেগ বলা থাকতো তাহলে বেগের সূত্র আমরা কি জানি বলো তো দেখি, সরল সন্ধিতে স্পন্দন কণার বেগের সূত্র v = ω√a² - x²। সো এটা কিন্তু সিম্পল বেগের নির্ণয়ের সূত্র, যে সরল সন্ধিতে স্পন্দন কণার বেগ নির্ণয়ের সূত্র। এখন আমি যদি বেগ না বইলা যদি তোমারে বলি যে ভাইয়া সর্বোচ্চ বেগ দ্যাট মিনস আমাদের v ম্যাক্সিমাম, তখন হবে কি আমাদের ω/a, তখন হবে কি ভাইয়া আমাদের ω/a। সো দেখো তোমার প্রশ্নে বেগ বলা আছে নাকি সর্বোচ্চ বেগ বলা আছে, এইটা আগে ভালো মতো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখো স্যারেরা বিভিন্ন জায়গায় পেঁচাই দিতে পারে। সো আমাদের দায়িত্ব কি,
তোমার যাতে কোনোভাবেই স্যারদের এই শুভঙ্করের ফাঁকিতে পা না দাও, ঠিক আছে? তুমি আমার ক্লাস মনোযোগ দিয়ে করবা ইনশাল্লাহ, ওই অধ্যায় থেকে তোমার কোনো টপিকে আর কোনো ঝামেলা থাকবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে একদম বুঝাই দেওয়ার ট্রাই করব। তোমার কাজ হচ্ছে জাস্ট লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো ক্লাসে মনোযোগ দিয়ে আমার কথা শোনা, ওকে? বাকিটা আমাদের টিচার প্যানেলের উপর দায়িত্ব দিয়ে দাও, আমরা ইনশাল্লাহ তোমাদের সব কিছু কভার করে দিব, ওকে? দেখো এখানে কি বলতেছে, সর্বোচ্চ বেগ, দ্যাট মিনস ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। ওকে, ঠিক আছে, আমার তো ওমেগার দরকার নাই, আমার দরকার হচ্ছে পর্যায়কাল। তাহলে এখন এই জিনিসটাকে ভাঙ্গায়া আমাকে কি আনতে হবে, টি আনতে হবে, পর্যায়কাল। তাহলে এখন কারে ভাঙাইলে আমরা টি পাবো, এই ওমেগারে ভাঙাই দাও, কারণ আমরা ওমেগার সূত্র কি জানি যে ভাইয়া 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে এইখান থেকে আমরা টি মহাশয়ের মান বের করবো। তাহলে দেখো আমরা ভিম্যাক্স ইকুয়াল টু লিখতে পারতেছি যে ভাইয়া 2 পাই এ ডিভাইডেড বাই টি। তাহলে এখন এইখান থেকে আর টি ইকুয়াল টু কি লেখা যায় যে 2 পাই এ ডিভাইডেড বাই ভিম্যাক্স। তাহলে এখন মান বসাই দাও, 2 পাই এর মান কত বাবা দেখো তো, ওই যে বিস্তার 0.06 দেখো মিটার এককে আছে, সো কোনো প্যারা নাই, সেন্টিমিটারে থাকলে একক কনভার্ট করে ফেলতাম। আর এখানে 0.3, তাহলে 0.3 এটা দশমিক তুলে দাও, এখানে 100 আসবে, দশমিক তুলে দাও, এখানে 10 আসবে, তাহলে 0 0 কাটা। তাহলে এইখান থেকে আসতেছে কত ভাইয়া দেখো, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে আলটিমেটলি 2 পাই ডিভাইডেড বাই নিচে কে থাকে 5 থাকে, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 5। সো কোথায়, এই তো 2 পাই ডিভাইডেড বাই 5 কোথায় আছে ভাইয়া আমাদের, একদম ফ্যান্টাস্টিকভাবে কি উত্তর যে ভাইয়া এই নাম্বারটাই রাইট অ্যান্সার। সবাই কি বুঝছো, দেখো সবাই কি বুঝছো ভাইয়া, সবাই কি বুঝছো আমাকে বলো দেখি, সবার কি ক্লিয়ার? একদম সহজ একটা প্রশ্ন। তাহলে কোথায় তোমার ঝামেলা করতে পারে স্যারেরা, এই যে সর্বোচ্চ বেগ না দিয়ে বেগ দিলে তোমাকে কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যাবে, সূত্র চেঞ্জ হয়ে যাবে, এই বিষয়টা মাথায় রাখবা। তোমার এখানে কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে নাকি সর্বোচ্চ বেগ দেওয়া আছে, বেগ দেওয়া আছে নাকি সর্বোচ্চ বেগ দেওয়া আছে, ওকে ওকে আচ্ছা ওকে আচ্ছা। সাইদ বলছো যে ভাইয়া পেইড ক্লাস কবে থেকে শুরু হবে, পেইড ক্লাস এই যে তোমাদের ফ্রি ক্লাস আর আজকে শেষ হয়ে গেলে আর 2টা ফ্রি ক্লাস পাবা, ফ্রি ক্লাস পরেই রুটিন পাবলিশড হয়ে যাবে, ওকে? তোমাদের দেখা গেছে যে সর্বোচ্চ 3-4 দিনের মধ্যে আমাদের পেইড ক্লাস অর্থাৎ অনলি জিএসটি যে আমাদের পেইড গ্রুপ রয়েছে, আমাদের পেইড কোর্স, সেখানে ক্লাস শুরু হয়ে যাবে লাইভে, ওকে? আচ্ছা এই তো মৌ বলছো যে ভাই এখন থেকে শুরু করলে চান্স পাবো। ভাই তোমাকে একটা সহজ বাংলা কথা বলি, দেখো তুমি এই কথাটা কতদিন থেকে ভাবতেছো, সত্যি করে বলো তো, যে আজকে থেকে শুরু করলে কি চান্স পাবো? তোমার অলরেডি, তুমি না হলেও তোমার অলরেডি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ধরো আলটিমেটলি 1 তারিখের মধ্যে শেষ হয়ে গেছিলো, তাই না? আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ। তুমি এতদিন থেকে চিন্তাই করতেছো যে ভাই আজকে থেকে করলে হবে, ভাই তুই আজকে থেকে শুরু করতেছিস না কেন? তোর মধ্যে এত হেজিটেশন কেন যে ভাই আজকে থেকে পারলে কি পারবো? এই হেজিটেশন থাকবে কেন? কেউ পারে নাই, তুই পাইরা দেখাই দিবি। তোর মধ্যে এইরকম জেদ থাকতে হবে যে ধর বাংলাদেশে কেউ পারে নাই, আমি পাইরা দেখাই দিব, আমি সবাইকে বলবো যে না আমি 10 দিন পরে গুচ্ছতে চান্স পাইছি, কেউ পায় নাই আমি পাবো। এই জেদটা তোমাদের মধ্যে থাকে না কেন বলো তো দেখি? তুমি ভাই কি খুব রিল্যাক্সে আসো যে আরে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বসে আসো, খুবই রিল্যাক্স, এই কন্ডিশন তোমার না তো বাবা। তাহলে তোমার টার্গেট কি হবে? ধরো কেউই পায় নাই, বাংলাদেশের কেউ পায় নাই, তুমি সেটা পায়রা দেখাই দিবা। তুমি কি ভাই, তুমি সৃষ্টির সেরা জীব, তুমি চাইলে অনেক কিছু সম্ভব। আমরা মানুষ কি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তার মানে সব থেকে বেশি পাওয়ার আমাদের মধ্যেই আছে, তাই না? ধরো আগে মানুষ কি চাঁদে যাইতে পারছিল? এটা কখনো কল্পনা করতে পারছিল আদিমকালের মানুষগুলান যে চাঁদে চলে যাবে? চাঁদে যায় নাই মানুষ, গেছে তো, তাই না? তার মানে তোমার টার্গেট থাকবে যে কেউ পারে নাই, তুমি মানুষের সাথে তুলনা দিবে কেন? ধরো কেউ পারে নাই, তুমি পায়রা দেখাই দিবা। আর এই যে আমরা কি করি জানো, আমরা এরকম করি, আরে আজকে থেকে শুরু করলে পাবো, এইটা ভাবতে ভাবতে শুরু করতে করতে 10-15 দিন খায়া ফেলি। ভাই তুই পাবি না কেন? তোর পাবি, কেন পাবি না? এখনো পর্যাপ্ত সময় আছে। কিন্তু ওই যে আমরা আজকে থেকে শুরু করলে কি পাবো, এটা চিন্তা করলাম, আজকের দিন শেষ, পরে কালকে যা আবার চিন্তা করবো, আজকে থেকে শুরু করলে কি পাবো, এরকম করতে করতে দেখবা তুমি অলরেডি 10-15 দিন খাওয়া ফেলছো। এই যে তোমার গুচ্ছভর্তি পরীক্ষার আগে যে কয়েকটা বিশ্ববিদ্যালয় 1 তারিখের মধ্যে সব ক্লোজ হয়ে যায় নাই, তোমার মধ্যে এখনো হেজিটেশন কাজ করতেছে, তুমি নিজের প্রতি এখনো কনফিডেন্স পাও নাই যে ভাই এখন থেকে পড়াশোনা করলে তুমি পাবা কিনা। তুমি আমাকে বলো দেখি তুমি কেন পাবা না, কয়েকটা কারণ বলো আমাকে কমেন্ট সেকশনে, যে ভাই আজকে থেকে পড়াশোনা করলে কেন আমি চান্স পাবো না। যে কোনো কেউ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারবা?
জানাও যে তোমার কাছে কেন মনে হচ্ছে যে তুমি চান্স পাবা না। একটা কারণ দেখাইতে পারবা? কারণ দেখাইতে পারবা না। কিন্তু আমরা ওই যে হেজিটেশনের মধ্যেই দিন পার করতেছি যে ভাই আমি কি পারবো, আমি হয়তো পারবো না। কেন পারবা না ভাই? তোমার মধ্যে কনফিডেন্স থাকতে হবে। ধরো বাংলাদেশের কেউ পায় নাই, তুমি পায়া দেখাবা, তুমি সবার উদাহরণ হবা যে না অমুক পায়রা দেখাইছে, বুঝছো? সো অবশ্যই সম্ভব। একটা কথা মাথায় রাখবা, আমরা সৃষ্টির সেরা জীব। তুমি চাইলে, মন থেকে চাইলে, কষ্ট করলে, পরিশ্রম করলে অবশ্যই তুমি পাবা। আজকে না হোক কালকে ঠিকই পাবা। ওকে, আচ্ছা তাহলে চলো, তাহলে ভাইয়া চলো আমরা নেক্সটে যাব। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে। নেক্সট একদম থিওরি টাইপ একটা প্রশ্ন যে ভাইয়া বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা মারাত্মক একটা কোশ্চেন। দেখো আপেক্ষিক রোধ, এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। আপেক্ষিক রোধ থাকতে পারে অথবা শুধু রোধ থাকতে পারে। আপেক্ষিক রোধ অথবা শুধু রোধ, এই জিনিসটা একটু খেয়াল করো। এই রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে? খালি যদি রোধের কথা বলে তাহলে তোমাকে মনে রাখতে হবে 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কয়টা? 4টা। এটা কেমনে মনে রাখা যায়? সেটা হচ্ছে লেট, LATE, লেট। আমরা ওই যে দেরি করি না, সেই লেট। দেখো মজার জিনিস, এই এল থেকে লেন্থ, এই এল থেকে কি ভাইয়া লেন্থ, এ থেকে আমাদের এরিয়া, টি থেকে আমাদের টেম্পারেচার, আর এই ই থেকে কি ভাইয়া আমাদের এলিমেন্টস। ঠিক আছে, তাহলে সিম্পল রোধের কথা যদি বলে তাহলে কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করবে? 4টা। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, টেম্পারেচার দ্যাট মিন্স তাপমাত্রা, তারপরে এলিমেন্টস দ্যাট মিন্স উপাদান। উপাদান, এটা হচ্ছে রোধ। কিন্তু আমার পরীক্ষায় রোধ বলে নাই, আমার পরীক্ষায় বলছে আপেক্ষিক রোধ। সো আপেক্ষিক রোধ দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, মাথায় রাখবা। একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, ওকে। সো এইখান থেকে না অনেক ম্যাথমেটিক্স আসে। দেখো আমি তোমাকে বুঝে দিচ্ছি। তার মানে আপেক্ষিক রোধ কোনটার উপর নির্ভর করে? তাপমাত্রা। দেখো উপাদান যেহেতু নাই তাহলে আমাদের তাপমাত্রা যে কোনো একটা অপশনে থাকবে। নর্মালি আমাদের একটা অপশনে থাকবে, দুইটাই কখনো থাকবে না। ওকে, তাহলে আমাদের কি হবে ভাইয়া? এই তো তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সাবাস। ওকে, এখন দেখো এইখান থেকে না অনেক বড় বড় কোশ্চেন আসে ম্যাথমেটিক্স, কিন্তু ডিরেক্ট সেটা মুখস্থ অ্যান্সার বসা যায়। তোমাকে অমুক ইনফরমেশন দিবে যে ভাই এটার দৈর্ঘ্য এত, এইটা পরবর্তী দৈর্ঘ্য চেঞ্জ করে তুমি এত হয়ে গেছে। লাস্টে গিয়ে বলবে যে অমুকের আপেক্ষিক রোধ কত পরিবর্তন হবে। ভাই আপেক্ষিক রোধ যতক্ষণ পর্যন্ত উপাদান চেঞ্জ না করবা ততক্ষণ পর্যন্ত জীবনে পরিবর্তন হবে না। ধরো একটা তার তামার আছে, ওই তামার তারটা থেকে তামা বাদ দিয়ে ধরো রূপা বা অন্য কিছু যে কোনো উপাদান যদি পরিবর্তন না করো, তুমি কাইটা 14 টুকরা করো, কোনোদিন আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে ভেলকিবাজি প্রশ্ন আসে। অনেক ইনফরমেশন দেওয়া থাকবে, লাস্টে গিয়ে বলবে আপেক্ষিক রোধ কত। আপেক্ষিক রোধ যতক্ষণ পর্যন্ত উপাদান চেঞ্জ করবে না ততক্ষণ পর্যন্ত চেঞ্জই হবে না, তাহলে অপরিবর্তিত থাকবে। এই ধরনের প্রশ্ন গুচ্ছতেও আসছিল, ঢাবিতেও আসছিল, অন্যান্য ইউনিভার্সিটিতেও আসছিল। ঠিক আছে, সো এই বিষয়টা খেয়াল রাখবে, কোথায় রোধ বলতেছে, কোথায় আপেক্ষিক রোধ বলতেছে, কোথায় রোধ বলতেছে আর কোথায় ভাইয়া আপেক্ষিক রোধ বলতেছে। ওকে, নেক্সটে আসো। দেখো এই প্রশ্নটা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড, মোটামুটি একটু স্ট্যান্ডার্ড। দেখি এটা একটু ক্যালকুলেশন খুব সুন্দর মতো মনোযোগ দিবা। দেখো কি বলতেছে যে ভাইয়া 2 × 10⁵ হার্স কম্পাঙ্কের আলো 3.26 × 10⁻19 জুল কার্য আপেক্ষক সম্পূর্ণ ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? সর্বোচ্চ গতিশক্তি কত তোমাকে বের করতে বলছে। এটা কোন টপিক থেকে আসছে কেউ বলতে পারবা? ভাইয়া এটা কোন টপিকের প্রশ্ন? খুব সুন্দর একটা টপিক, খুব সুন্দর একটা, যে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া। দেখো আমি এটা একটু ভেঙে ভেঙে তোমাদের করাবো, কারণ এই টপিকটা না এখন দেখা যাচ্ছে যে প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড করলে এই আলোক তড়িৎ ক্রিয়া, নিবৃত্তি বিভব, রিসেন্ট ইউনিভার্সিটি এডমিশন টেস্টের কোশ্চেনগুলো দেখো, এইখান থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে। নিবৃত্তি বিভব বা হচ্ছে চলমান কণার হচ্ছে গতিশক্তি বা স্থিতিশক্তি, এই ধরনের। ওকে, সো আধুনিক পদার্থবিজ্ঞানের যে লাস্টের দিকের যে পার্টটা আছে এটা কিন্তু মোটামুটি এখন রিসেন্ট ইয়ারের হচ্ছে কোশ্চেনগুলোতে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এইখান থেকে সবসময় বেশি প্রশ্ন আসতেছে। ওকে, তাহলে দেখো আলোক তড়িৎ ক্রিয়া থেকে আমরা কি জানি যে ভাইয়া ইকে ইকুয়ালস টু ই মাইনাস ডাব্লু নট। এই সূত্রটা তুমি মনে রাখবা জাস্ট। এই সূত্র থেকে অনেক সূত্র ফরমেশন বানাইতে পারবা। এই সূত্র থেকে কি করতে পারবা ভাইয়া? অনেক সূত্রের ফরমেশন তুমি বানাই ফেলতে পারবা। এই সূত্র থেকে কি করতে পারবা? অনেক সূত্রের ফরমেশন বানাই ফেলতে পারবা। দেখো আমরা
ফোটনের শক্তি নির্ণয়ের সূত্র কি জানি বলো দেখি। এইটা হচ্ছে সেই ফোটনের শক্তি। আরে দেখো এটা হচ্ছে ফোটনের ধরো শক্তি, আর এটা হলো সিম্পল গতিশক্তি, আর এটা হচ্ছে আমাদের কার্য অপেক্ষক। ওকে, সো দেখো আমি একটু তোমাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি, কারণ এইখান থেকে একটু পেশায় প্রশ্ন দিলে তোমাদের ঝামেলা হয়ে যায়। জাস্ট তুমি এই ফরম্যাটটা মনে রাখবে, আর কিচ্ছু করার দরকার নেই। এই ফরম্যাট থেকে তুমি আরও 4-5টা ফরম্যাট বানাই নিতে পারবা। দেখো দেখো আমরা ফোটনের শক্তি নির্ণয়ের সূত্র কি জানি, ই ইকুয়াল টু এইচ নিউ, অথবা এটাকে এইচ এফও বলা হয়। ঠিক আছে, কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা প্রকাশ করা হয়, একই কথা। আবার আমরা নিউ ইকুয়াল টু, দেখো নিউ ইকুয়াল টু কি জানি, সি ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে ই ইকুয়াল টু আমরা এভাবেও লিখতে পারবো, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এই তিনটা সূত্রই রাইট, এইচ নিউ, এইচ এফ, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তিনটাই হচ্ছে ফোটনের শক্তি নির্ণয়ের সূত্র। বুঝতে পারলাম? এখন আসো, কার্যপেক্ষক ডাব্লু নট, এইটা মানে কি? এইটা হচ্ছে এইচ আমরা নিউ নট বলতে পারবো, অথবা এইচ এফ নট বলতে পারবো। ওকে, মানে এই নট মানে কি বোঝায়? দেখো সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক, আর এফ সিম্পল কম্পাঙ্ক। এই নট মানে কি? সূচন কম্পাঙ্ক বোঝায়। ওকে, আচ্ছা তাহলে এখন আবার আসি যে ভাইয়া আমরা বেসিক সূত্রগুলো দেখলাম, এখন ই কে, এখন আমরা ই কে তো ভাই জানি এমনিতেই, কি ই কে মানেই হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখন কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ গতিশক্তি, দ্যাট মিনস এই যে ই কের মানই বের করতে বলছে। দেখো আমরা একটু মান পরে বের করি, আগে তোমাকে ফরমেশন দেখাই যে ভাই একটা জিনিস কিভাবে ঘুরে পেছে আসতে পারে। দেখো তাহলে আমরা এই ই কের পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো কয়েকটা ফরমেশন আমি তোমাকে এনে দিচ্ছি। 1 নাম্বার, ই কে ইকুয়াল টু, এইখানে তুমি লিখতে পারবা এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এইখান থেকে তুমি কমন নাও, নিউ নট কমন নিলে, ও সরি এটা একটু, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। তাহলে দেখো এখান থেকে কি কমন যায়? এখান থেকে তুমি যদি এইচ কমন নাও তাহলে নিউ মাইনাস নিউ নট চলে আসতেছে। সো এটা ডিরেক্ট সূত্র আকারে আসে, কিন্তু ডিরেক্ট সূত্র এমসিকিউ আকারে আসতে পারে। আবার আসো যে ভাইয়া এইখান থেকে আমরা এভাবেও লিখতে পারি। দেখো 2 নাম্বার ফরমেশনটা দেখো, যে ই কে ইকুয়াল টু, এখানে এইচ সির ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা লিখতে পারো, আর এইখানে মাইনাস কি লিখতে পারো, ডাব্লু নট। এই ফরমেশনটা সব থেকে বেশি এমসিকিউ এর ডিরেক্ট ফরমেশন আকারে আসছে। এই ফরমেশনটা সব থেকে বেশি ডিরেক্ট এমসিকিউ ফরম্যাটে আসছে। তোমরা কোশ্চেন ব্যাংক খুলে দেখো, অনেক ইউনিভার্সিটিতে এই ফরম্যাটটা চলে আসছে, নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি আলোক তড়িৎ ক্রিয়া প্রকাশ করতেছে। ওকে, তাহলে এখন আমরা এই যে ডাব্লু নটকে আবার ভাঙতে পারবো। সো তুমি যেভাবেই চাও না কেন টানতে টানতে ভাঙতেই থাকতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ফরম্যাট জাস্ট খালি কি মনে রাখবো, ই কে ইকুয়াল টু ই মাইনাস ডাব্লু নট। ই কে ইকুয়াল টু ই মাইনাস ডাব্লু নট, এটা হচ্ছে শক্তি, ফোটনের শক্তি মাইনাস কার্যপেক্ষক। শেষ, এইখান থেকে তুমি বিভিন্ন ফরম্যাট আনতে পারবা। তাহলে চলো আমরা যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সমাধান করি, এটাকে একটু ডুপ্লিকেট করে নেই। তাহলে এইটারে আমরা একটু ডুপ্লিকেট করে নেই। তাহলে চলো দেখো এখান থেকে আমরা কি করব, সমাধান করে ফেলি। তাহলে সর্বোচ্চ গতিশক্তি, তাহলে ই কি ভাঙাবো? ই তো অনেক সূত্র আছে, এইচ নিউ নিব, এইচ এফ নিব, নাকি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নিব? এটা তোমাকে প্রশ্নের দিকে তাকাইতে হবে, কি কি মান দেওয়া আছে। দেখো এখানে শুধুমাত্র এফ এর মান দেওয়া আছে, এখানে শুধুমাত্র ডাব্লু নটের মান দেওয়া আছে। তার মানে তুমি এই সূত্র জীবনেও নিতে পারবা না, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, কারণ তোমার এই ল্যামডার প্রশ্নে দেওয়া নাই, ল্যামডার মান প্রশ্নে দেওয়া নাই। তাহলে ওই সূত্র আমরা নিব না। তাহলে আমরা কি করব, এইচ এফ নিতে পারি, মাইনাস কি করব ভাইয়া, আর এটাতে তো ভাঙ্গারই দরকার নাই, ডিরেক্ট কার্যপেক্ষকের মানই দেওয়া আছে। তাহলে ডাব্লু নটই রাখো। তাহলে মান বসায় দাও। দেখো এটা কি আমাদের প্লাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স কত, 34, ইন্টু এফ এর মান কত ভাইয়া, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 15, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 15, মাইনাস এটার মান কত, 3.26 ইন্টু 10 ইনভার্স 19। ওকে, তাহলে এখন মান জাস্ট ক্যালকুলেট করো। দেখো এখানে 6 পয়েন্ট সামথিং, এখানে 2, তাহলে ধরে নিলাম 6 পয়েন্ট সামথিং, তাহলে 6 দুগুণ 12, ধরে নিলাম আমাদের 12 থেকে একটু বেশি হবে কারণ 6 চলে আসছে, তো 13 পয়েন্ট সামথিং ধরলাম। তো একদম একুরেট আনার দরকার নাই ভাই, হাতে ক্যালকুলেশন করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে। আমি কীভাবে ক্যালকুলেট করতেছি একটু ভালো মতো খেয়াল করো। ধরো কি হবে যে ভাই 13 থেকে একটু বেশি হবে, তাহলে 13 পয়েন্ট সামথিং ধরলাম, ইন্টু আমাদের এখানে কি আসতেছে 10 ইনভার্স কত, 34 কেন, এটা তো ক্যালকুলেট করতে হবে। তাহলে মাইনাস 34 প্লাস 15, তাহলে কত আসতেছে 9, আর এখানে আসতেছে 1, তাহলে মাইনাস 19, তাহলে মাইনাস 19।
আবার এখানে মাইনাস 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻19। দেখো এইখানে আমরা মারাত্মক একটা ভুল করি। সো এখানে আমাদের কপাল ভালো যে পাওয়ার সেম আছে। দেখো তুমি যখন 10⁻সামথিং সামথিং বিয়োগ করবা, যোগ করবা, যেটাই করো না কেন, বিয়োগ বা যোগ করবা, অবশ্যই খেয়াল রাখবা বিয়োগ বা যোগ তখনই করতে হবে, সবার আগে খেয়াল রাখতে হবে তোমার 10-এর পাওয়ার মিল সমান আছে কিনা। 10-এর পাওয়ার সমান যদি না থাকে তাহলে সমান বাড়ায় নিতে হবে। এখানে কপাল ভালো সমান আছে, দেখো 10⁻19 তাহলে আমার এইখানে ইন্টু অবস্থায় আগেই 10⁻19 দিতে পারো, তারপরে এখন 13 থেকে 3 বাদ দাও, 13 পয়েন্ট সামথিং থেকে 3 পয়েন্ট সামথিং, তার মানে ধরে নাও 10 পয়েন্ট সামথিং। আমাদের একুরেট আনার দরকার নেই, তাহলে 10 পয়েন্ট সামথিং, তাহলে 10 পয়েন্ট সামথিং ইন্টু 10 দেখো 10 পয়েন্ট সামথিং ইন্টু 10 কত, 10⁻19 চলে আসতেছে। তাহলে দেখো অপশনের দিকে তাকাও, এমনি উত্তর মিলে যাবে। দেখো 10 কোথাও নাই, তাহলে এইখান থেকে একটা শূন্য কাটো, তাহলে 1 ইন্টু 10 কত, 18। তাহলে 1 ইন্টু 10⁻18 কোথায় আছে দেখো তো, 1 ইন্টু 10⁻18, দেখো এই যে এই নাম্বারটাই ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। দেখছো আমি কি ভাই একুরেট ক্যালকুলেশন আনছি না, আমি অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করে করে আগাইছি। তোমাকে এইভাবে স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করে করে সামনের দিকে আগাইতে হবে। বুঝতে পারছো ভাইয়ারা? দেখো এই তো তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া 5-এর কত হবে, 5-এর এ নাম্বারটা। ওকে, এই যে তুমি, সিফাত, সবাই অ্যান্সার করতে পারছো, ধন্যবাদ। বুঝতে পারছো সবাই? তাহলে আমাকে কি অ্যাপ্রক্সিমেট একটা হিসাব ধরে 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 সামনে আগাইতে হবে। এখন অনেকে আছে, আরে এই জিনিস আগে গুণ করো, যে ভাইয়া 6.626 ইন্টু কত 2, এটাতে গুণ করো একুরেট বানানো। এই কাহিনী যে করবা সে ওইখানেই চান্স মিস, ও জীবনে চান্স পাবে না, কারণ ও টাইমের মধ্যে কখনোই পরীক্ষার হলে সকল কোশ্চেনের উত্তরই করতে পারবে না। সো হাতে ক্যালকুলেশন ব্যাপারটা তোমাকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট ধরে ধরে সমাধান করে আগাইতে হবে। তুমি একুরেট বানানোর দরকার নাই, তুমি অপশনের দিকে তাকাবা, তাহলেই তুমি দেখতে পারবা তোমার আলটিমেটলি উত্তর কাছাকাছি চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে চলো, এই তো তৃষাও অ্যান্সার করতে পারছো, ধন্যবাদ। তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে কি বলতেছে ভাইয়া, নেক্সটে খুব সুন্দর একটা প্রশ্ন। এই কোশ্চেনটা খালি জিএসটিতে না, সকল বিশ্ববিদ্যালয়ে আসছে। তো দেখো যে ভাইয়া 40 ইন্টু 10⁻20 চার্জ, কুলম চার্জ একটি বস্তুর 4.9 ইন্টু 10⁴ ভোল্ট মিটার ইনভার্স 1 মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্র ঝুলন্ত অবস্থায় আছে, তাহলে বস্তুটির ভর কত? ওকে ঠিক আছে, তাহলে এখানে কার কার মান দেওয়া আছে দেখো, এত চার্জ দ্যাট মিনস কিউ এর মান দেওয়া আছে, এত আমাদের সুষম বৈদ্যুতিক ক্ষেত্র দ্যাট মিনস প্রাবল্য, আমাদের এগুলা দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের ই দেওয়া আছে, আমাদের হচ্ছে কিউ দেওয়া আছে, আমাদের বের করতে বলছে আমাদের এম ইকুয়ালস টু হোয়াট। দেখো আমরা নর্মালি প্রাবল্যর কি সূত্র জানি ভাই, একদম বেসিক সূত্রটা, যে ই ইকুয়াল টু আমরা এফ ডিভাইডেড বাই কিউ, এটা একদম ছোট বাচ্চা 9-10 থেকে শিখে আসছি, তাই না? তাহলে এইখান থেকে বল এফ ইকুয়াল টু কি লেখা যায়, কিউ ই লেখা যায় না? তাহলে দেখো এখন আমাদের দরকার ভর, তাহলে এম আনতে হবে। তাহলে এম কিভাবে পাওয়া যায়, দেখো আমরা এফ ইকুয়াল টু কি জানি, এম জি জানি না। ওকে, তাহলে এইটাও যেহেতু এফ ইকুয়াল টু সামথিং, তাহলে এইটা ইকুয়াল টু আমরা এম জিও লিখতে পারবো, কারণ এটাও তো এফ, তাই না? তাহলে অতএব দেখো আমরা একটা সম্পর্ক বানাই নিলাম যে কিউ ই ইকুয়ালস টু এম জি, তাহলে এখান থেকে এম ইকুয়াল টু কিউ ই ডিভাইডেড বাই জি। এখন মান বসাই দিয়ে ক্যালকুলেট করো, তাহলে কিউ এর মান কত ভাইয়া, 40 ইন্টু 10⁻20, আমাদের হচ্ছে ইর মান কত ভাইয়া, 4.9 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই জির মান 9.8। এখন হাতে ক্যালকুলেশন কেমনে করবো, দেখো হাতে ক্যালকুলেশনের জন্য 9.8-এর বেশ কয়েকটা ফরমেশন তোমাকে মনে রাখতে হবে, আমি একটু নোট করে দিই। দেখো যেমন 9.8 ইন্টু 2, তুমি এটাকে গুণ করলে পাবা 19.6, এটা মুখস্থ রাখতে হবে। 9.8 ডিভাইডেড বাই 2, এটা পাবা 4.9, মুখস্থ রাখতে হবে। 9.8 ইন্টু 5, এটারে পাবা 49, এগুলান কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এই যে 4.9 আর এখানে 9.8, তাহলে এটাকে ভাগ করলে কত আসবে, 2 আসবে, কারণ 2 গুণ করলেই 9.8 আসে 4.9-এর। তাহলে এটারে তুমি কাটো, তাহলে 20 আসবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, যে ভাইয়া 20 আর এখানে কত -20, এখানে 4 পজিটিভ 4, তাহলে -16, তাহলে 10⁻ কত 16। তাহলে দেখো 20 আছে কোথায়, 20 10⁻16, এই তো দেখছো, এই নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? বলো সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার বলো তো দেখি, সবার ক্লিয়ার বলো তো দেখি। এই তো তোমরা সবার আগে যে তুমি অ্যান্সার করে ফেলছো, এই নাম্বার দিছো, হ্যাঁ ডিলিট করলা কেন ভাই, ঠিকই তো ছিল। এই কমেন্ট ডিলিট করার দরকার নাই, ভুল হইলেও ডিলিট করার দরকার নাই। আমি কি তোমাদেরকে খুব বকাবকি করি? হ্যাঁ, তোমরা কমেন্ট ভয়েস ডিলিট করো, ডিলিট করার দরকার নাই। ওকে, আচ্ছা তাহলে সবাই বুঝছো? দেখো খুব সহজ একটা জিনিস আমরা একদম সহজভাবে উপস্থাপন করতেছি সব কিছুই। আমি চেষ্টা করতেছি যে ভাই এই কোশ্চেনগুলোকে কিভাবে তোমাদের মাথায় খুব সহজেই ঢুকানো যায়, এত কঠিন করে না। দেখো আমি কিন্তু খুব সহজেই
তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। তারপরেও যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে বলবা, আমি আরও ভাঙবো, সমস্যা নাই। ওকে, নর্মালি আমি তোমাদেরকে অনেক ভেঙে ভেঙেই পড়াই, যাতে আমার টার্গেট কি থাকে, ধরো একজনের একটু বেসিক দুর্বল থাকতেই পারে। অনেক সময় কি হয় জানো, ধরো অনেকজন ক্লাসের মধ্যে আছে বা অনেক নামি দামি একটা প্ল্যাটফর্মে ক্লাস করতেছে, কিন্তু ওই ভয়ে প্রশ্নই জিজ্ঞেস করতে পারে না যে ভাই এটা কেমনে হইলো। ঠিক আছে, আমি মনে করি যে আমার ক্লাসে যাতে সবাই নির্দ্বিধায় কমেন্ট করতে পারে যে ভাই 2 আর 2 4 হয়েছে। তোমার এটা আলটিমেটলি এখানেও যদি ঝামেলা থাকে তুমি আমাকে নির্দ্বিধায় বলো, তারপর আমি বলবো আরে বোকা এটা বিয়োগ করি না, এটা যোগ করছি, প্যারা নাই, ভালো মতো বুঝ, তাও কনসেপ্ট ক্লিয়ার রাখ। ঠিক আছে, সো এইভাবেই আমি ধরে ধরে নর্মালি পড়াইতে ভালোবাসি, যাতে করে আমার ক্লাস করে জাস্ট এডমিশনের পর তুমি আমাকে ভুলে যাবা যে এই পড়ছি শেষ না। দেখো আমি আমার প্রত্যেকটা টিচারকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি সবসময়, না আমি তাদের কাছে অনেক কিছু শিখছি। আমার এই শিক্ষকতার জীবনের একটা টার্গেট থাকে বা একটা লক্ষ্য আছে, যে আমি যাদেরকে পড়াই বা আমার যে স্টুডেন্ট এরা যাতে আমাকে, ধরো আমি সারা জীবন তো ওদেরকে পড়াবো না, তোমাদেরকে সারা জীবন পড়াবো না, কিন্তু তুমি যাতে আমার কথা সারা জীবন মনে রাখতে পারো যে না ওই ভাইয়াটা অনেক সুন্দর করে পড়াইতো, আমি খুব সুন্দরভাবে বুঝতে পারতাম। ঠিক আছে, মানে আমি মনে করি আমার টিচিং প্রফেশনের এটাই হবে আমার সার্থকতা, যে না একটা ছেলেকে ধরো আমি 10 বছর আগে পড়াইছি, 10 বছর পর হঠাৎ করে দেখা হয়ে গেছে, আরে ভাইয়া আপনার সময় অ্যাডমিশনের কাছে পড়ছিলাম, আপনার অনেক সুন্দর করে ফিজিক্স পড়াইতেন, সেই দিন আমার ওই শিক্ষকতা জীবনের সব থেকে বড় প্রাপ্তি হবে ওইটা। ঠিক আছে, সো আমি চেষ্টা করি একদম তোমার কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও আমি একদম রুট লেভেল থেকে একদম শুরু থেকেই ধরে ধরে বুঝাই, যাতে করে সবাই 100% অ্যাকুরেসিতে বুঝতে পারো। ওকে, আচ্ছা তাহলে চলো। আচ্ছা নাজমুল তা কি তানজিমুল বলছো পেইড ব্যাচ কবে থেকে শুরু হবে? পেইড ব্যাচ তো অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা লাইভ ক্লাস শুরু করবো কয়েকদিন, এই যে আর 3 দিন বা 4 দিন পরেই, 4 দিন পরেই তোমাদের আনুষ্ঠানিক রুটিন অনুযায়ী অধ্যায়ভিত্তিক লাইভ ক্লাসগুলো শুরু হবে। ওকে, সো তোমরা যদি এখনই ভর্তি হও, এখনই কিন্তু আমাদের ওয়েবসাইটে যে ফাউন্ডেশন ক্লাসের আর্কাইভটা আছে সাথে সাথেই দেখতে পারবা। সো তোমরা এখনই ভর্তি হয়ে যাও, কারণ তোমাদের যেই অধ্যায়ে সমস্যা সেই অধ্যায়ে তো ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে। সো ফাউন্ডেশন ক্লাসগুলো দেওয়াই আছে, তুমি খুব সুন্দর মতো ফাউন্ডেশন করে ফেলবা, তারপরে আমাদের সাথে লাইভ করবা। আর 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের লাইভ ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ওকে, 3 থেকে 4 দিনের মধ্যে, ধরো ইলেকশনের পরে আমরা লাইভ ক্লাস শুরু করবো, কারণ ইলেকশনের মধ্যে আবার আমাদের টিচার প্যানেল অনেকেই বাসায় যাবে ভোট দিতে। ঠিক আছে, সো আবার অনেক যানবাহনও খোলা থাকবে না, কারণ আমরা অফিসে এসে ক্লাসও নিতে পারবো না, কারণ ঢাকার মধ্যে খুবই কড়া সিকিউরিটি থাকবে। ওকে, সো ইলেকশনের পরেই আমরা তোমাদেরকে লাইভ ক্লাসে আমাদের অধ্যায়ভিত্তিক পেইড বেসে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা এখনও ভর্তিও নাই ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে আর্কাইভ থেকে তোমার যেই অধ্যায় সব থেকে বেশি সমস্যা ওইটার ফাউন্ডেশন ক্লাসগুলো একটু করে রাখো বা একটু চোখ বুলায় রাখো, তাহলে লাইভ ক্লাসে তোমার কনসেপ্ট ধরতে সুবিধা হবে। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাবো ভাইয়া। নেক্সটে দেখো এত কি বলছে যে ভাইয়া 100 ওয়াটের 5টি বাতি দিনে 4 ঘন্টা জ্বললে মে মাসে কত কিলোওয়াট শক্তি ব্যয় হবে বা বিদ্যুৎ ব্যয় হবে। দেখো এই কোশ্চেনটা দুইভাবে আসে, যে ভাইয়া বিদ্যুৎ কতটুকু ব্যয় হবে বা শক্তি কতটুকু ব্যয় হবে এটা চাইবে, অথবা তোমাকে বৈদ্যুতিক বিল কতটা আসবে, বৈদ্যুতিক বিল কত টাকা আসবে এটা চাইবে। ঠিক আছে, সো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা একভাবেই করতে পারবো। দেখো, সো তোমাকে একটা স্পেশাল টেকনিক শিখাই, যে ধরো বৈদ্যুতিক বিল তুমি মাসে কয় টাকা আসবে সেই বিলটা বের করতে চাও, তাহলে বিল ইকুয়াল টু তুমি লিখবা ডে বা মান্থ, তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে ডে বা মান্থ, আর ইনটু অবস্থা থাকবে পিবিটিএন, পিবিটিন এইভাবে মনে রাখবা। আমরা ওই যে ছোটবেলায় অনেক অ্যাড দেখি নাই, মুরগি মার্কা ঢেউটিন, গরু মার্কা ঢেউটিন, সো এটা পিবিটিন এমনি মনে রাখবা। এই পি মানে কি? পি মানে হচ্ছে পাওয়ার। পি মানে কি? পাওয়ার। এখানে অবশ্যই একটা শর্ত আছে, এই পাওয়ারটা অলওয়েজ তোমাকে কিলোওয়াট এককে নিতে হবে। এই বি মানে কি ভাইয়া? বি মানে হচ্ছে বিল পার ইউনিট, মানে 1 ইউনিটের দাম কয় টাকা, বিল পার ইউনিট। ওকে, তারপরে টি মানে হচ্ছে টাইম, এখানে অবশ্যই ঘন্টা এককে তোমাকে নিতে হবে, একক কনভার্সনটা ভালো মতো দেখো। আর এই এন মানে কি? বাতি সংখ্যা। এন মানে কি ভাইয়া? বাতি সংখ্যা। তুমি খুব সহজেই এই সূত্র দিয়ে সব সময়ের জন্য কি করতে পারবা, যে ভাইয়া কত টাকা আসবে মাসে সেটা বের করতে পারবা। আর যদি তোমাকে বৈদ্যুতিক বিল না বের করতে বলে যে কত শক্তি ব্যয় হবে, কত শক্তি, যেমন এই কোশ্চেনটা বিল চাই নাই, চাইছে হচ্ছে শক্তি, সব কিছু সেম থাকবে, জাস্ট কি বাদ যাবে জানো, এই যে কত টাকা, এই বিটা বাদ যাবে। তাহলে দেখো ডে বা মান্থ, যেহেতু এখানে তোমার কি চাইছে, বিল চাই নাই, তাহলে কত মানে বিল পার ইউনিট, প্রতি ইউনিটে কত টাকা ওইটা থাকবে না তখন, তাহলে পিটিএন হবে জাস্ট। তাহলে পি কি? অবশ্যই তোমাকে কিলো ওয়াটাই নিতে হবে, টিটা অবশ্যই তোমাকে ঘন্টা এককে নিতে হবে, আর এন তো বাতি সংখ্যা বাদ, যে কয়েকটা জিনিস ব্যবহার করবো ওইটার সংখ্যা। তাহলে বসাই দাও। তাহলে দেখো
এখানে তোমাকে কতদিন, মে মাস বলছে, মে মাস, তাহলে মে মাস কতদিনে হয় এটাকে আমরা মনে রাখবা। দেখো এই যে আমরা ছোটবেলায় আমরা গণতাম না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। দেখো যেটা উঁচা জায়গায় পড়বে সেটা হচ্ছে 31 দিনের মাস, যেটা নিচু জায়গায় পড়বে সেটা 30 দিনের মাস। আর ফেব্রুয়ারিতে রিপেয়ার থাকে, জীবনে পরীক্ষার হলে ফেব্রুয়ারি পাবা না, ঠিক আছে? তাহলে জানুয়ারি, মে, মে কোথায় পড়তেছে? উঁচা জায়গায়, তার মানে 31 মাস, তাহলে 31 ইন্টু পি 100 ওয়াট, এটা কিলো ওয়াটে আনতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করে দিলাম। টি ঘন্টা, এই যে 4 ঘন্টা, তাহলে এটা 4ই আছে, প্যারা নাই। এটা 4 ঘন্টা না 8 ঘন্টা রে? টাইপিং তো করছে ইংরেজি দিয়ে। আচ্ছা আমরা যদি দেখি এটা 8 ঘন্টা, 8 ঘন্টা, কারণ এইটা হচ্ছে 100, এটা 8, হ্যাঁ সবগুলো ইংরেজিই আছে, তাহলে এটা হচ্ছে 8। তারপরে এন, এন এর মান কত ভাই? কয়টা বাতি দেখো তো, কয়টা 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 কয়টা? 5টা বাতি, তাহলে 5। তাহলে এখন ক্যালকুলেট করো, দেখো 1 2 1 2 কাটা, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, তাহলে 4 দুগুণ 8, তাহলে এখানে 4 কে 4, 3 4 12, তার মানে 124। 124 আমাদের কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ ব্যয় হবে। তাহলে 124 কোথায়? এই তো ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট আনসার, বুঝছো? ডি নাম্বারটা রাইট আনসার। এখন এই কোশ্চেনটাতে জাস্ট খালি তোমাকে যদি একটু অ্যাড করে দিত যে ভাই প্রতি ইউনিটের দাম 2 টাকা, 2 টাকা, তাহলে প্রতি ইউনিটের দাম 2 টাকা, তাহলে মাসে বিল কত টাকা আসতো? তাহলে এটার সাথে জাস্ট খালি 2 গুণ করে দিতে হইতো, তাহলে আমার মাসিক বিলটা চলে আসতো, বুঝছো? বলো সবার ক্লিয়ার ভাইয়া? তাহলে এই কনসেপ্ট থেকে তোমাকে বৈদ্যুতিক বিলও বের করতে বলতে পারে, অথবা তোমাকে শক্তি বের করতে বলতে পারে যে কত শক্তি হবে। সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা, সবাই কি ক্লিয়ার বলো? আচ্ছা তানজিমুল বলতেছো কিভাবে পেইড বেসে ভর্তি হবা? আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও, অথবা হোয়াটসঅ্যাপে নক করো, যেভাবে তোমার সুবিধা সেভাবে আই এডুকেশন পেজের সঙ্গে যোগাযোগ করো। তোমাকে ইন ডিটেলস সব কিছু বিস্তারিত বলে দেবে যে কীভাবে ভর্তি হতে হবে, কী করতে হবে না করতে হবে, ইন ডিটেলস। ওকে, সো যারা ভর্তি হবা বা কোর্সের বিস্তারিত জানতে চাও তারা আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করবা যে আমি হচ্ছে অনলি জিএসটি এ ইউনিট কোর্সে ভর্তি হতে চাই, তাহলে দেখবে তো আমাদের প্রতিনিধি তোমাকে সব কিছু বুঝাই দিবে। ওকে আচ্ছা, তাহলে চলো ভাইয়া, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো এই যে এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, অভিকর্ষ ত্বরণ থেকে আসছে, মহাকর্ষ অভিকর্ষ থেকে, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো আমরা একটু দেখাতে ট্রাই করি যে ভূপৃষ্ঠ থেকে r/2, এখানে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, উচ্চতা এবং গভীরতা, দেখো একই উচ্চতা এবং একই গভীরতা, অভিকর্ষ ত্বরণের অনুপাত বের করতে বলছে। তার মানে এই যে এই r/2 একবার উচ্চতা হিসেবে কাজ করবে আর একবার গভীরতা হিসেবে কাজ করবে। তোমাকে এখন বের করতে বলছে যে ভাই এটার অনুপাত g of h g of d ইকুয়াল টু হোয়াট, এই অনুপাত বের করতে বলছে। তাহলে চলো আমরা আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি। সো উচ্চতায় অভিকর্ষ ত্বরণের বেসিক সূত্রটা কি জানি? r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কোয়ার ইন্টু GE, এটা আমরা উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র জানি। আবার গভীরতার সূত্র কি জানি? যে ভাইয়া r মাইনাস d ডিভাইডেড বাই r ইন্টু g অফ e। এই দুটো সূত্র সবার জানা আছে, তো কিচ্ছু না ভাই, ইজি। তাহলে দেখো এই জিনিসটা এখন কি মান বসায় দাও, এই যে জি অফ এইচ এর জায়গায় জি অফ এইচ এর মান বসায় দাও, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি অফ ই, আর এখানে মান বসায় দাও যে আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু জি অফ ই। তাহলে সবার আগে জি অফ ই কাটা দাও, তাহলে গেল। তাহলে এখন এই এইচ এর মান দেখো, এইচ এর মান এবং ডির মান আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে r/2, তাহলে এখানে মান বসায় দাও আর প্লাস r/2 তার উপরে হোল স্কোয়ার ইন্টু, যেহেতু ভাগ আছে উল্টাই দিব এখন, আর ডিভাইডেড বাই আর মাইনাস r/2। ওকে, এখন লসাগু করো, তাহলে এখানে দেখো কি আসতেছে, আর ডিভাইডেড বাই, তাহলে আসতেছে 2, উপরে আসতেছে 2r প্লাস আমাদের r/2 না, তাহলে 2r প্লাস r, তার মানে 3r চলে আসতেছে। কত আসতেছে ভাইয়া আমাদের? 2r, তাহলে প্লাস আবার r, তাহলে 3r, তাহলে বসাই দিলাম 3r তার উপরে হোল স্কোয়ার ইন্টু r ডিভাইডেড বাই, এটা কত 2r, তাহলে r/2 থাকবে শুধুমাত্র। ওকে, তাহলে দেখো এইখান থেকে এই আর কাটা, এই আর কাটা, তাহলে এখন এটাকে অনুপাত উল্টাই দাও। তাহলে দেখো এটাকে উল্টাই দিলে কত আসতেছে ভাইয়া? যে 2 ডিভাইডেড বাই 3 তার উপরে হোল স্কোয়ার ইন্টু আমাদের শুধুমাত্র 2 থাকতেছে উপরে, উল্টাই গেল। তাহলে এখানে আসতেছে কত? 4 ডিভাইডেড বাই 3 3 9, আর এইখানে আগে থেকেই 2 ছিল, তাহলে 8 ডিভাইডেড বাই 9, তাহলে 8:9, অ্যান্সার হবে 8:9। কোথায় আছে? ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার, দেখছো?
সো ভয় পাওয়ার দরকার নাই। দেখো উচ্চতা গভীরতা নর্মালি সিঙ্গেল প্রশ্নে আসে যে ভাই উচ্চতায় অভিকর্ষ স্তরণ কত হবে বা গভীরতায় অভিকর্ষ স্তরণ, কিন্তু এখানে উচ্চতা গভীরতা দুইটা একসাথে লিঙ্ক আপ করে প্রশ্ন দিছে। তোমাকে প্রশ্ন যদি তুমি ধরতে পারো তুমি তার সূত্র অ্যাপ্লাই করবা। ধরো এখানে দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন মিলায় একটা কোশ্চেন দিছে, সিম্পল। বুঝছো বুঝছো ভাইয়া? সবাই বলো তো ক্লিয়ার কিনা? সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই বলো ক্লিয়ার। এটা এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখো জিএসটিতে 22-23 আসছে। জিএসটিতে কিসে আসছে ভাইয়া? 22-23 আসছে। খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে? খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। ওকে, সবার ক্লিয়ার রে? 8 নাম্বারটা সবাই বুঝতে পারছো? রেসপন্স করো একটু যে কী অবস্থা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করেন। ওকে, এই তো সাবাস, এই তো ডি নাম্বার তুমি বলছো। নেক্সটে আসো তাহলে। এই যে এইটা একটা ভেলকিবাজি প্রশ্ন, দেখা মাত্র উত্তর করা যাবে। সবাই একটু উত্তর করো দেখি। দেখো কি বলতেছে যে ভাইয়া পাশের চিত্রে প্লাস কিউ বিন্দু চার্জগুলোর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব কত হবে? প্রাবল্য ও বিভব, তার মানে পি বিন্দু কোথায়? এই যে সেই পি বিন্দু, এই যে মাঝের পয়েন্ট। তাহলে এই পি বিন্দুতে প্রাবল্য ও বিভব কত? দেখো সবসময় মনে রাখবা দুইটা কথা, ঠিক আছে? এই যে দুইটি কথা সবসময় মনে রাখবেন যে গোলকের অভ্যন্তরে বা কোনো কিছুর অভ্যন্তরে, গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হয় ভাইয়া? প্রাবল্য হয় লাড্ডু সোনা, দ্যাট মিনস শূন্য। গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। আর গোলকের অভ্যন্তরে বিভব কি শূন্য হয়? না, বিভব স্থির থাকে। স্থির থাকা মানে কি ভাই? পৃষ্ঠের বিভবের সমান হয়। পৃষ্ঠের বিভবের সমান হয়। পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান হয়। ওকে, তাহলে দেখো এইটা একটা অভ্যন্তর না? দেখো এই যে এই পয়েন্ট এটা তো ভিতরের পয়েন্ট, তাহলে এখানে প্রাবল্য তো শূন্য হবে। তাহলে দেখো তো কোথায় শূন্য আছে? দেখো প্রথমটা প্রাবল্য, তারপর একটা বিভব, তার মানে প্রথমটা প্রাবল্য, শূন্য নাই, হবে না। প্রথমটা শূন্য নাই, হবে না। এটার প্রথমটা শূন্য নাই, হবে না। তাহলে সি নাম্বারটাই অ্যান্সার। বুঝছো? সি নাম্বারটাই অ্যান্সার। দেখো একটা সমাধান করলেই তুমি আলটিমেটলি প্রাবল্য জানা থাকলেই বিভব দরকারই নাই। তারপরেও যেহেতু বিভব, তাহলে বিভবের সূত্র কি জানি আমরা? যে ভি ইকুয়াল টু 9 × 10⁻9 আমাদের কিউ ডিভাইডেড বাই আমাদের আর, অথবা এটাকে এমনিও লেখা যায় যে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। কিন্তু যদি চার্জ সংখ্যা অনেক থাকে তাহলে এখানে কি লিখতে হয়? সামেশন অফ কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, যেহেতু এখানে কয়টা চার্জ? 3টা চার্জ, দ্যাট মিনস 3q হবে। এই যে আমাদের 1/4πε0 3q ডিভাইডেড বাই আর। ওকে, এটা অনেক সহজ প্রশ্ন। এই প্রশ্নটা এই অভ্যন্তরে প্রাবল্য শূন্য, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় অন্তত একবার করে আসছে, রাজশাহীতে আসছে, সব জায়গায় আসে। খুব সুন্দর একটা প্রশ্ন। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন, সবাই পারছো? এই তো সি নাম্বার সবাই পারছো, ধন্যবাদ। নেক্সটে আসো। দেখো কি বলছে যে ভাইয়া সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটি বস্তু খাড়া উপরের দিকে 2 ms−1 সমবেগে টানা হচ্ছে। এখন প্রতিটি তারের টান বলটা কত হবে? ওকে, সো সিম্পল। চলো একটা আমরা কি করব, আমরা হচ্ছে একটু চিত্র অঙ্কন করে বুঝি। ধরো এটা একটা তার, কি বলছে? সমান্তরাল 4টা তার, দ্যাট মিনস এই যে একটা তার, এই যে একটা তার, এই যে একটা তার, এই যে একটা তার, তাহলে 6 কেজি। তাহলে এটার ওজন কত? আবার এটার ওজন হচ্ছে 6 কেজি। বস্তুকে খাড়া উপরের দিকে টানতেছে। ওকে, তাহলে এই বস্তুটার তো একটা ওজন কাজ করে, তাই না? ওজন কি সবসময় নিচে দিয়ে কাজ করে? তাহলে mg অলওয়েজ নিচে দিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা সমবেগে যাচ্ছে, সমবেগ মানে কি? সামেশন অফ f = 0। তার মানে এইখানে আমরা টান বল কাজ করতেছে কটা? 4টা। তাহলে আমরা উপরে আর নিচে এই দুইটা বল অলওয়েজ সেম হবে। তাহলে আমরা এখানে কত লিখতে পারবো? 4t, 4টা যেহেতু সমানভাবে টানতেছে। আর এখানে mg লিখতে পারবো। তাহলে এখান থেকে টির মানই তো বের করতে বলছে, তাহলে mg ডিভাইডেড বাই 4। তাহলে m এর মান কত ভাইয়া? 6, g এর মান 9.8, d এর আমাদের হচ্ছে কত? দেখো এইখান থেকে আমরা যদি বের করি তাহলে কত আসতেছে? সো এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4। তাহলে কাটাকাটি করো, প্যারা নাই। তাহলে আমাদের 3 × 2 = 6, 2 × 2 = 4, এটা হচ্ছে 4.9 আসবে। তাহলে 4.9 × 3, তাহলে আমাদের 3 লং 27, 7 হাতে 2, 3 4 12, 13 14, তাহলে 14 পয়েন্ট সামথিং। তাহলে 14 পয়েন্ট সামথিং, এই যে একটা অপশনে আছে সি নাম্বারটা 14.7। বুঝছো? 14.7 খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো
উপরের দিকে টানতেছে, তাহলে এইখানে টান বল কাজ করতেছে, নিচের দিকে একটা বল কাজ করতেছে ভাইয়া। কারণ কি? কারণ ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে এই দুইটাকে সমান ধরে আমরা কি করতে পারবো? জাস্ট সিম্পলি টান বলের মানটা বের করে ফেলতে পারবো। ওকে, বুঝছো রে? সবার কি ক্লিয়ার ভাইয়া? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, আমরা একদম ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, নেক্সটে আসো। দেখো কি বলছে, এই যে এই প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, গুচ্ছতে বারবার আসে। দেখো গুচ্ছতে দুইটা কনসেপ্ট সবসময় আসতে দেখা যায় সব থেকে বেশি। কি কি জানো? একটা হচ্ছে ওই যে নারকেল গাছ থেকে নারকেল পড়তেছে, বাতাসের বাধা দেওয়া আছে, কত ত্বরণে পড়বে, এইটা আসে। আর আসে হচ্ছে এই যে ঘাত বল বা বলের ঘাত থেকে, এই জিনিসটা। এই দুইটা কনসেপ্ট তোমাদের বেলাও ইনশাল্লাহ একটা চলে আসবে, দুইটার মধ্যে একটা 100% আসবেই, দেখবা গুচ্ছতে বারবার আসে। দেখো কি বলতেছে যে ভাইয়া একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 ms ইনভার্স 1 বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটি বিপরীত দিকে 5 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল 0.02 সেকেন্ড হলে ফুটবল কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত? দ্যাট মিন্স যখন আমরা একটা ফুটবলকে, ধরো তুমি লাথি মারছো, তাহলে এখানে খুব বড় একটা বল ক্রিয়েট করো না? ধরো আমরা লাথি মারবো যখন, তখন কিন্তু গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি মারতেছি, কিন্তু বলের সাথে আমাদের পায়ের কানেকশনটা খুব কম সময়ের জন্য হচ্ছে না। তাহলে এটা কি বল? এটা ঘাত বল। খুব বৃহৎ মানের বল খুব কম সময়ের জন্য কাজ করলে সেটাকে আমরা কি বলি? ঘাত বল বলি। ঠিক আছে, ঘাত বল। তাহলে দেখো এখন বলের ঘাত আবার কি জিনিস? বলের ঘাত ইকুয়াল টু কি লেখা যায়? ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল, শেষ। ওকে, তাহলে আমরা জে ইকুয়াল টু কি জানি ভাইয়া? এফটি। আবার এইখান থেকে আমরা কি জানি? এম ভি মাইনাস ইউ, আবার এম ডেল ভি লেখা যায়, আবার ডেল পি লেখা যায়। ঠিক আছে, এই সূত্রের সিরিজটা আমরা সবাই জানি, এই সূত্রের সিরিজটা আমরা সবাই জানি, মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই এটা কেমনে আসলো, এই জিনিসটার পরে এই লাইনগুলো কেমনে আসলো, এটা অনেকেই মাথার উপর দিয়ে গেছে। একটু ভেঙে দিই। দেখো আমরা জে ইকুয়াল টু এফ টি জানি না, তাহলে এফ ইকুয়াল টু আবার এম এ লেখা যায়, তাহলে এম এ কে আবার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লেখা যায়। এখানে আগে থেকে একটা টি ছিল, টি টি কাটো, তাহলে এম ভি মাইনাস ইউ, তাহলে এটা বেগের পরিবর্তন, দ্যাট মিন্স ডেল ভি লেখা যায়। আবার বেগ এবং ভর গুণ করলে ভর বেগ পাওয়া যায়। ওকে, দেখছো কিভাবে আসছে? তাহলে দেখো এখন আমরা আমাদের বল বের করতে হবে। তার মানে এইটা যেহেতু সবগুলাই সমান, আমরা চাইলে যেটার সাথে যে কোনোটার সাথে যে কোনোটার সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। অতএব এফ ইকুয়াল টু লিখতে পারি এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে মান বসাই দিলে হবে, কিন্তু আর একটা ঝামেলা আছে। বেগ কি রাশি ভাইয়া? বেগ ভেক্টর রাশি, তার মানে এর মানও আছে দিকও আছে। দেখো এখানে কি বলছে, এত বেগে আগত হয়ে কিক মারার পর সেটি বিপরীত দিকে আসে। তার মানে এটা ধরো একটা দেয়াল, এই দিকে গেছে, যাওয়ার পরে এই দিকে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে আসছে। তার মানে একটা বেগকে পজিটিভ ধরলে আর একটা বেগকে তোমাকে অলওয়েজ নেগেটিভ ধরতে হবে, অথবা প্রথমটাকে নেগেটিভ ধরলে পরেরটাকে পজিটিভ ধরতে হবে, কারণ বেগ ভেক্টর রাশি, এটা মানের সাথে দিকের সম্পর্ক থাকবেই। ওকে, তার মানে ধরো আমরা এই দুইটা বেগ দুইটাকেই পজিটিভ ধরা যাবে না। তুমি যদি চাও যে ভাই এটাকে আমি পজিটিভ ধরবো, তাহলে তোমাকে এটাকে নেগেটিভ ধরতে হবে, অথবা তুমি যদি চাও এটারে নেগেটিভ ধরবা, তাহলে তোমাকে এটাকে পজিটিভ ধরতে হবে। সো কখনো যদি দেখো যে ভাইয়া এক বেগে গেছে, ধাক্কা খেয়ে আর এক বেগে চলে আসছে, তাহলে সূত্রে এখানে প্লাস হয়ে যাবে। কেন প্লাস হয় দেখো, ভাঙ্গাই দিই। যে ভাইয়া এম, ধরে নাও আমরা ভি শেষ বেগকে পজিটিভ ধরছি আর আদি বেগকে নেগেটিভ ধরছি, তাহলে মাইনাস ইউ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমরা শর্টকাটে কি, এমসিকিউ এর বেলায় তোমার তো এটা রিটেন না ভাই, তুমি মনে রাখবা এক বেগে গেছে এক বেগে ফিরে আসছে, তাহলে এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, কারণ বেগ ভেক্টর রাশি, মানের সাথে দিক খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে মান বসাই দাও। তাহলে এম এর মান কত ভাইয়া? এম এর মান 0.4 কেজি। দুইটা বেগকে যোগ করো, তাহলে 12 প্লাস 4, 12 প্লাস 5 ডিভাইডেড বাই টির মান কত ভাইয়া? 0.02। ওকে, তাহলে 0.4 15 16 17 0.02, দশমিক তুলে দাও, এখানে আসবে 100, দশমিক তুলে দাও, এখানে আসবে 10, 0 0 কাটা, 5 দুগুণ 10, তাহলে 4 5 20, 17 দুগুণ 34 আর 0, তার মানে 340। 340 কোথায়? এই যে ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? ফ্যান্টাস্টিকভাবে আমাদের কি আসতেছে? এ নাম্বারটা রাইট অ্যান্সার আসতেছে, দেখছো? সো এই কনসেপ্টটা বাবা মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক মারাত্মক, এই কনসেপ্টটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা কি ভাইয়া? মারাত্মক ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরের প্রশ্ন দেখো, 2 থেকে 3 বছরে এই একই কনসেপ্ট থেকে বারবার প্রশ্ন আসতে দেখা গেছে। ওকে, সো এটা একটু ভালো মতো খেয়াল রাখবা, এটা একটু ভালো মতো খেয়াল রাখবা। সবার ক্লিয়ার রে?
সবার ক্লিয়ার? বলো তো সবার ক্লিয়ার কি না? তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলতেছে যে ভাইয়া যদি 30 ডিগ্রি তাপমাত্রা ও 6 × 10⁵ প্যাসকেল চাপে একটি গ্যাসের সমউষ্ণ প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হয় তাহলে চূড়ান্ত চাপ কত? তাহলে ভাইয়া চাপ বের করতে বলছে চূড়ান্ত, দ্যাট মিনস P2 মান বের করতে বলছে। তাহলে এখানে T1 এর মান দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে ভাইয়া? P1 এর মান দেওয়া আছে। তাহলে এখানে সমউষ্ণ, দেখো এইটা হচ্ছে কিওয়ার্ড, সমউষ্ণ দেওয়া আছে, আবার আয়তন কি করছে? ভি কে 3 গুণ করে ফেলছে। তাহলে সমউষ্ণ দ্যাট মিনস আমাদের বয়েলের সূত্র হবে। সমউষ্ণ মানে কি? বয়েল সাহেবের সূত্র পড়বে। তাহলে বয়েলের সাহেবের সূত্র কি জানি? যে ভাই P সমানুপাতিক 1/V। P সমানুপাতিক আমরা জানি 1/V। তাহলে আমাকে বের করতে বলছে চাপ, দ্যাট মিনস P2 ইকুয়াল টু কি হবে? এই ভির মান কত? আমাদের কি করছে রে? আয়তন কি করছে? 3 গুণ করে ফেলছে, তাই না? আয়তন কি করছে বাবা? আয়তন 3 গুণ করে ফেলছে, তাই না? আয়তন 3 গুণ করে ফেলছে। তাহলে চলো আমরা আয়তন যদি 3 গুণ করে, তাহলে আয়তন রে 3 গুণ বানাই দাও। তাহলে এখানে কত হবে? ভি এর জায়গায় 3, আমরা হাতে ক্যালকুলেশন একটু লাইন জাম্প করতেছি। তাহলে এখানে আমরা কি করতে পারবো? যে ভাইয়া P1 বসাইতে পারবো। তার মানে P1 এর মান কত? 6 × 10⁵ ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 2 × 10⁵। 2 × 10⁵, এই নাম্বারটা রাইট আনসার। এখন অনেকেই বলবা ভাই মাথার উপর দিয়ে গেছে, এই লাইনের পর এই লাইন কেমনে হইলো বুঝলাম না। দেখো তোমাদের জন্য ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে সম্পর্ক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে তুমি চাইলে এভাবে লিখতে পারবা যে ভাইয়া P2 ডিভাইডেড বাই P1, যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, দ্যাটস ওয়াই V1 ডিভাইডেড বাই V2 হবে। তাহলে এখন P2 ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই V2 ইন্টু P1 লেখা যায়? লেখা যায়। তাহলে V1 এর মান কত ভাই? V1 এর মান V, আয়তন পরেও 3 গুণ করছে, দ্যাট মিনস 3V, আর এখানে P1 আগে থেকেই ছিল। দেখছো ঘুরে উল্টে এই জিনিসটাই চলে আসছে, বুঝছো? তার মানে তুমি এখানে লাইন জাম্প করতে শিখতে হবে। এখন যদি না পারো তাহলে প্র্যাকটিস করতে 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 এই লাইন জাম্প করা শিখতে হবে। এই জগা খিচুড়ি করতে গেলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না, তার মানে তোমাকে লাইন জাম্প করা শিখতে হবে, লাইন জাম্প করা শিখতে হবে। ওকে, লাইন জাম্প করা শিখতে হবে, বুঝছো? বুঝছো ভাইয়া? বলো তো। দেখো আমরা কিন্তু অনেক সহজেই মাত্র 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে এটার উত্তর করে ফেলতে পারবো। ওকে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলতে পারবো। আচ্ছা, মৌ বলছো যে ভাই ক্যালকুলেশনটা আবার বুঝান। কোনটা? আগেরটা? এটা তো অনেক সহজ। দেখো 3 × 6, এটা তো বোঝানোর কিছু নাই। এটাও তো সহজ রে বাবা। দেখো এখানে কত? 0.4 ছিল, এখানে কত? নিচে ডিভাইডেড বাই 0.02 ছিল, আর উপরে 12 + 5 ছিল। তার মানে 12 + 5 কত? 15, 16, 17। তাহলে দেখো এই যে 17 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 0.02। ছোট বাচ্চার ক্যালকুলেশন। দশমিক তুলো কয় ঘর? 1 ঘর, তার মানে এখানে 10 দ্বারা ভাগ। দশমিক তুলো কয় ঘর? 2 ঘর, তার মানে এখানে 10 100 দ্বারা গুণ হবে। তাহলে এই শূন্য কেটে দাও। এই যে নিচে 2 আছে, তাহলে 2 আর 10, 5 × 2 = 10। তাহলে এই 5 আর এই 4 কত হয়? 4 × 5 = 20। তাহলে 20, এই 20 আর 17 গুণ করো। তাহলে কোনো কিছুর শেষে যদি 0 থাকে তাহলে 0টাকে গুণ করবা না, লাস্টে গিয়ে ফলাফলের সাথে 0 গুণ করে দিবা। তাহলে দেখো, তাহলে আমরা 17 × 2 করে দিব। তাহলে 17 × 2 কত? 34, আর আগে থেকে একটা শূন্য ছিল, এই যে শূন্যটা বসাই দাও। ঠিক আছে, এটা হলো তাড়াতাড়ি ক্যালকুলেশন করো। কোনো কিছুর সাথে 0 থাকলে ওই 0টাকে বাদ দিয়ে গুণ করবা, তারপরে ফলাফলে তুমি 0 লাগাই দিবা, শেষ। বুঝছো? বুঝছো ভাইয়া? তাহলে চলো আমরা নেক্সটে যাব। দেখো নেক্সটে কি বলতেছে? সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ, অন্তঃস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত? দ্যাট মিনস আমাদের অন্তঃস্থ শক্তির ডেল ইউ বা ডি ইউ বের করতে বলতেছে, অন্তঃস্থ শক্তির পরিমাণ। তোমার এখানে একটা কনসেপ্ট দিয়ে রাখছে যে ভাই সম আয়তন। তাহলে সম আয়তন তার মানে ডিভি ইকুয়ালস টু 0। ডিভি ইকুয়ালস টু 0 হলে আমরা ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি জানি, তাহলে ডিডাব্লিউর মানও 0 হয়ে যাচ্ছে। তাহলে ক্লোসেসের সমীকরণ অনুযায়ী কি জানি? যে ভাইয়া আমরা ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? তাহলে এটা যদি শূন্য হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ হবে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ। তাহলে দেখো আমাদের যেহেতু গৃহীত তাপ কিউ, দ্যাট মিনস অন্তঃস্থ শক্তির বৃদ্ধির পরিমাণও ওই কিউই হবে। তাহলে সি নাম্বারটা রাইট আনসার। এটা থিওরি টাইপ একটা প্রশ্ন। ওকে, তাপ গতিবিদ্যা থেকে থিওরি টাইপ একটা প্রশ্ন চলে আসছে। ওকে, জাস্ট তোমাকে এই যে সম আয়তন, দেখো তাপগতিক প্রক্রিয়া মোট কয়টা আছে? 4টা আছে। এগুলো আমরা পেইড ক্লাসে খুব সুন্দরভাবে পড়াবো তোমাদের। ওকে, সো একটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, এই 4টা থেকে অনেক কিছু বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। এগুলো আমরা সুন্দর মতো পেইড ক্লাসে স্টেপ বাই স্টেপ পড়াবো। আবার ফাউন্ডেশন ক্লাসে অলরেডি পড়ায় রাখছি, সেখান থেকে করবা, লাইভ ক্লাস আবার করবা, প্রশ্ন কীভাবে অ্যাপ্লাই করবা, A to Z কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপরে আসো যে ভাইয়া আমরা যদি নেক্সটে যাই। দেখো নেক্সটে কি বলতেছে? যে 2 মাইক্রোফ্রাড একক কনভার্সন খেয়াল রাখতে হবে। দেখো এখানে মাইক্রোফ্রাড আছে, তো
তাহলে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি বর্তনীতে 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে ধারকের সঞ্চিত শক্তি কত? দেখো সঞ্চিত শক্তি ইউ বা ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, এটা হচ্ছে বেসিক সূত্র। এটার পরবর্তীতে তুমি হাফ কিউ ভি লিখতে পারবা। আচ্ছা, এটা ভেঙে ভেঙে আইনা দেখায়, তাহলে তুমি সুবিধা হবে। তাহলে দেখো হাফ সিভি স্কোয়ারকে সিভি ইন্টু ভি লেখা যায়, ভি স্কোয়ারকে দুইটা ভি লিখলাম, তাহলে সি ইকুয়াল টু আবার কিউ ভি লেখা যায়, কিউ ডিভাইড বাই ভি। তাহলে দেখো এখন তাহলে আমরা কিউ ইকুয়াল টু সিভি লিখতে পারবো না, তাহলে এই সিভির পরিবর্তে লেখা যায় হাফ কিউ ভি। দেখছো এই যে কিউ ভি কেমনে আসলো। আবার এখান থেকে ভি ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, কিউ ডিভাইড বাই সি লেখা যায় এটা। তাহলে এখন ভি এর মান বসাই দাও, তাহলে হাফ কিউ, দুইটা কিউ থাকবে, কিউ স্কোয়ার হয়ে যাবে আর কিউ স্কোয়ার ডিভাইড বাই সি। তাহলে এইটা আমাদের বেসিক সূত্র। তুমি এই সূত্রটা মনে রাখলে বাকি দুইটা এমনি অটোমেটিক আনতে পারবা। তাহলে দেখো এখন আমাদের কখন কোন সূত্র হবে কেমনে বুঝবো, এটা প্রশ্নই বলে দেবে। দেখো ধারকত্ব সির মান দেওয়া আছে, আবার বিভব দ্যাট মিনস ভির মান দেওয়া আছে, তাহলে আমাদের এই সি ভির সূত্রটাই হবে। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে যে ভাই সির মান মাইক্রোফ্যারাডে আছে, তাহলে ফ্রাডে আনতে হবে, তাহলে 10⁻6 দ্বারা গুণ করে দিতে হবে, ইন্টু আবার 2000, তাহলে আমরা 2000, তাহলে 2 × 10⁻³ 3টা শূন্য। দেখো হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে কোনো কিছু যদি অনেক শূন্য থাকে ওইটারে 10 এর পাওয়ার বানাই নিবা। তাহলে কয়টা শূন্য? 3টা শূন্য, তার মানে 2 × 10⁻³ মানেই 2000, অথবা 2000 2 × 3টা শূন্য এভাবে লিখতে পারো। কেন লিখলাম দেখো, এই টু কাটা যায়, তাহলে এখানে 2 থাকতেছে, আর এখানে 6 থেকে 3 গেলে আমাদের 10⁻3, তাহলে 2 × 10⁻3, 2 × 10⁻3, 2 × 10⁻3। ঝামেলা করছি কোথায়, এই যে ভি স্কোয়ার দেই নেই, তাই তো বলি এরকম উল্টাপাল্টা অ্যান্সার চলে আসতেছে কেন, এটার উপর আবার স্কোয়ার আছে। তাহলে এই দুই কাটো প্যারা নাই, তাহলে এখানে 10⁻6 থাকতেছে, আর এখানে 4 × 10⁻6 থাকতেছে, তাহলে 6 - 6 কাটা শুধুমাত্র 4 থাকতেছে। সো অ্যান্সার হচ্ছে 4, সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, বুঝছো? অনেক সহজ একটা প্রশ্ন, কিন্তু তুমি যদি এখানে বাবা 2 বসাও তাহলে উত্তর আর মিলবে না। ঠিক আছে, উত্তর আর মিলবে না। দেখো তোমাকে এই মাইক্রোফ্যারাড থেকে ফ্রাডে আনতে হবে। তাহলে আমরা 1 মাইক্রোফ্যারাড সমান কত ফ্রাড জানি? মাইক্রো মানেই 10⁻6, ন্যানো মানে 10⁻9, অ্যাঙ্গস্ট্রম মানে 10⁻10। সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। একক কনভার্সন মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস ফিজিক্সে। নেক্সটে আসো বাবা, দেখো নেক্সটে কি বলতেছে যে গ্যাসের অণুর গড় মুক্ত পথের সাথে ঘনত্ব। বাবা এইটা যে কয়বার আসছে কত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, দ্যাট মিনস আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। থিওরি টাইপ একটা প্রশ্ন মনে রাখতে হবে, থিওরি টাইপ একটা প্রশ্ন মনে রাখতে হবে ভাইয়া, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সটে আসো, দেখো কি বলছে, এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো অনেক সময় আমরা ভুল অ্যাপ্রোচ করে অ্যান্সার ভুলভাল আইনে রাখবো, বাট এখানে একটু দেখো, এখানে বোঝার একটু বিষয় আছে। দেখো এখানে কি বলছে যে ভাই 9 × 10⁻15 জুল, এটা শূন্য বাদ দাও, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা সো এত জুল গতিশক্তি সম্পূর্ণ ইলেকট্রনের ভর কত? তাহলে দেখো একটা জিনিসের যদি গতিশক্তি থাকে, একটা জিনিসের যদি গতিশক্তি থাকে, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও সেই বস্তুটা কি স্থির না গতিশীল, বলো। একটা বস্তুর যদি গতিশক্তি থাকে সেই বস্তুটা স্থির না গতিশীল, বলো তো দেখি। সেই বস্তুটা স্থির না গতিশীল আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। যে ভাইয়া একটা বস্তু ধরো গতিশীল আছে, একটা বস্তু ধরো গতিশীল আছে, সেই বস্তুটা কি স্থির নাকি গতিশীল? সেই বস্তুটা স্থির না গতিশীল? সব থেকে সহজ হচ্ছে ভাই, কেমনে স্থির হবে? স্থির তো হবে না, কারণ গতিশক্তি কখন থাকে? গতিশক্তি মানে কি হাফ mv², যখন তার বেগ থাকে। বেগ কখন থাকে? যখন সে চলমান থাকে। তার মানে এটাকে চলমান বুঝাচ্ছে, এটা কি চলমান বুঝাচ্ছে, চলমান, এটা কিন্তু স্থির না। এটাই আরে বুঝতে হবে আগে। দেখো আমরা আইনস্টাইনের ভর সূত্র থেকে কি জানি, স্থির বস্তুর গতিশক্তি নির্ণয়ের সূত্র কি, E = mc² বা m0c²। আর গতিশীল বস্তুর গতিশক্তি বের করার সূত্র কি জানি, যে ভাইয়া mc² - m0c²। এটা কিন্তু স্থির আর এটা কি গতিশীল, মনে রাখতে হবে, পেঁচানো যাবে না। তাহলে গতিশীলের বেলায় কি করি, ওই বস্তুটা তো জন্ম থেকে গতিশীল না, ওইটা তো আগে স্থির ছিল। সো গতিশীলের বেলায় আমরা প্রাথমিক যে স্থির অবস্থায় যে শক্তিটা ওটা বাদ দিতে হয়। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, দেখো m - m0 × c² লেখা যায়। ওকে, তাহলে দেখো এখানে যেহেতু চলমান বোঝাচ্ছে, তাহলে আমাকে গতিশীল এই সূত্র নিতে হবে। তাহলে দেখো আমরা কি জানি যে ভাইয়া E = m - m0 × c²। তাহলে আমার এখানে কি বের করতে হবে? ভর। তাহলে এটা কোন ভর? স্থির ভর না, চলমান ভরটা বোঝাচ্ছে, কারণ এইটা তো চলমান, তাহলে চলমান ভর, দ্যাট মিনস এইখানে m এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা
এই এমটারে বের করবো, তাহলে এইটাকে আগে পার করে দাও, সি স্কোয়ারটাকে পাশে আনলে ই ডিভাইডেড বাই সি স্কোয়ার হচ্ছে ইন্টু এম মাইনাস এম নট। আবার এই এম নটটারে তুমি এই পাশে পার করে দাও, দেখো ক্যালকুলেশনগুলো দেখো, হাতে ক্যালকুলেশন ইজিলি করা যাবে। তাহলে এম ইকুয়াল টু এইটা মাইনাসটাকে এই পাশে পার করে দিলে প্লাস হবে, তার মানে ই ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এম নট। এখন জাস্ট মান বসাই দাও, ইর মান প্রশ্নে দেওয়া আছে কত জুল, 9 ইন্টু 10 ইনভার্স 15 ডিভাইডেড বাই সি স্কোয়ার, দ্যাট মিনস সির মান আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এম এস ইনভার্স 1। তাহলে আমরা কি জানি যে ভাইয়া 3, তার মানে এটার উপর স্কোয়ার করে দিতে হবে, তাহলে 3 3 9, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 8 8 2 16, আর প্লাস এম নট ইলেকট্রন, এখানে বলাই আছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের স্থির অবস্থায় ভর কত, 9.1 ইন্টু 10 ইনভার্স 31। ওকে, জাস্ট সিম্পল, দেখো 9 9 কাটো, এই জিনিসটা উপরে আসলে কি হবে, মাইনাস চলে হবে, প্লাস থেকে মাইনাস হবে, তাহলে 32 32 32 এক বাদ যাবে, কত আসতেছে 31 আসতেছে, এটারে ক্যালকুলেট করলে মাইনাস 31 আসতেছে। তাহলে দেখো এই যে, তাহলে 1 ইন্টু, তাহলে এখান থেকে 1 ইন্টু 10 ইনভার্স 31 প্লাস 9.1 ইন্টু 10 ইনভার্স 31। তাহলে দেখো এই যে, আমি একটা জিনিস বারবার করে চিল্লাই প্রথমেই বলছি যে ভাই যোগ বা বিয়োগ করার সময় পাওয়ার মিল রাখতে হবে। সো এখানে আমার কপাল ভালো যে মিল আগে থেকেই আছে, তাহলে 9 এর সাথে তুমি 1 যোগ দাও, তাহলে কত আসবে, 10 ইন্টু 10 ইনভার্স 31, এটাই অ্যান্সার। তাহলে 10 কোথায় আছে, এই যে 10 ইন্টু 10 ইনভার্স 31, ডি নাম্বারটা। ওকে, এই 10.1 বা 10 একই কথা, প্যারা নেই, বুঝছো? দেখো এটা কি খুব কঠিন না, কিন্তু তোমরা অনেকেই আসো যে ভাই ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এখানে এম ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার, এমনে করতা, এমনে কইরা ধরা খায় যেত। এটা কখন হয়, এটা স্থির বস্তুর ক্ষেত্রে, বাট আমার তো এটা স্থির না, এটা গতিশীল, কারণ ওর গতিশক্তি দেওয়া আছে। গতিশক্তি কখন থাকে, যখন একটা বস্তু গতিশীল হয় বা ভি বেগে চলমান থাকে, তখনই ওর গতিশক্তি পাওয়া যায়, বুঝছো? তখনই ওর গতিশক্তি পাওয়া যায়। সো এই ভুলগুলো করা যাবে না। দেখছো কত সূক্ষ্ম প্রশ্ন, অনেক সুন্দর। গুচ্ছ পরীক্ষার প্রশ্ন কিন্তু বাবা স্ট্যান্ডার্ড হবে, একদম আতেল কোশ্চেন আসবে না যে খুব সহজ সহজ কোশ্চেন তোমাকে দিয়ে দিবে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখো তুমি, একদম প্রত্যেকটা সাবজেক্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, কখনোই সহজও হয় না খুব, কখনো খুব কঠিনও হয় না, স্ট্যান্ডার্ড হয়। সহজ হবেই না, একদম আতেল কোশ্চেন থাকবেই না, এটা মাথার মধ্যে ঢুকায় রাখো। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কখনোই একদম মানে তুলু তুলু প্রশ্ন দিবে না তোমাকে, বুঝছো? এখানে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে, বেসিক কনসেপ্ট তোমাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। নেক্সটে আসো, দেখো কি বলছে যে ভাইয়া স্থির অবস্থান থেকে, দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন, অনেক সহজ। এটা নর্মালি গতিবিদ্যার একটা প্রশ্ন, গতিবিদ্যা থেকে সমাধান করা যায়, বাট গতিবিদ্যা লাগে না, নর্মালি নিউটনের বলবিদ্যা থেকেও আমরা পারবো। সো স্থির অবস্থা থেকে, দ্যাট মিনস আমাদের ইউ এর মান কত পাবা, 0। 20 কেজি ভর কোনো বস্তু একটা নির্দিষ্ট বলের দিকে এত সেকেন্ড, তার মানে টির মান দেওয়া আছে, আবার এত বেগ, শেষ বেগের মান দেওয়া আছে, অর্জন করলে 5 সেকেন্ড পর গতিশক্তি, দ্যাট মিনস আবার 5 সেকেন্ড পরে গতিশক্তি বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে আমার গতিশক্তি নির্ণয়ের সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে 5 সেকেন্ড পর তার শেষ বেগ কত হবে সেটা আগে বের করে নিতে হবে। তাহলে চলো, তাহলে আমরা শেষ বেগ বের করার সূত্র জানি ইউ প্লাস এটি। তাহলে ইউটা আদি অবস্থায় স্থির ছিল, এর মান তো জানি না, তাহলে এর মান বের করো। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি কত ভাই, 6, ওই যে শেষ বেগ কত হয়েছে 6, মাইনাস ইউ আদি স্থির ছিল, প্রথমে কতটুকু গেছে, প্রথমে 3 সেকেন্ড গেছে, দেখো 3। দেখো এখানে কিন্তু দুইটা সময়ের মান, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 3। তাহলে আমরা প্রথম কন্ডিশনে ত্বরণ বের করতেছি, দ্যাটস ওয়াই এখানে 3, এখানে আবার 6 বসাই দিও না। ওকে, তাহলে এখানে কত আসতেছে 2। ওকে, তাহলে 2, এইখানে 5 সেকেন্ড পর বেগ বের করতেছি, এই টির মান 5 হবে, তাহলে 5 দুগুণ 10, তাহলে মান বসাই দাও। তাহলে হাফ এম এর মান কত বাবা, 20, এখানে 10 10-এর উপরে করলে 100, তাহলে 2 2 কাটা, তাহলে এখানে 10 থাকতেছে আর এখানে 100 থাকতেছে, তার মানে 1000, তার মানে 1000 জুল অথবা 1 কিলো জুল। তাহলে এখানে তোমাকে দেখো এই যে অপশন প্রশ্নে বলাই আছে কিলো জুল এককে আনতে হবে, দ্যাট মিনস 1 কিলো জুল, সি নাম্বারটা রাইট আনসার, বুঝছো? সি নাম্বারটা রাইট আনসার। এটা অনেক সহজ একটা প্রশ্ন। ওকে, এই টাইপের কোশ্চেন তোমরা ক্লাস 10 থেকে সমাধান করে আসতেছো। ওকে, এটা মোটামুটি সহজ প্রশ্ন ছিল। সো নেক্সটে আসো, নেক্সটে দেখো, এটা এটা একদম ভেলকিবাজি একটা প্রশ্ন। আমি বলছিলাম না ওই যে অনেক ইনফরমেশন দেওয়া থাকবে, লাস্টে গিয়ে বলবে অমুক কত, তোমার কোনো ম্যাথ করার দরকার নাই, ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসানো যায়। সো এইটা হচ্ছে সেই টাইপের একটা প্রশ্ন, ডিরেক্ট তুমি মুখস্থ বসাইতে পারবা। ডিরেক্ট তুমি কি করতে পারবা ভাইয়া, ডিরেক্ট তুমি মুখস্থ বসাই দিতে পারবা, ডিরেক্ট তুমি মুখস্থ বসাই দিতে পারবা। দেখো কি বলছে যে ভাইয়া এত দৈর্ঘ্য এত ব্যাসার্ধ, একটি তারের এক প্রান্তে থেকে অপর প্রান্তে হচ্ছে এম ভরে ঝুলিয়ে দিলে ই অঙ্গের গুণাঙ্ক হয় এত, তারের ব্যাসার্ধ অর্ধেক করছে, তাহলে ওয়াই, দ্যাট মিনস ই অঙ্গের গুণাঙ্কের মান কত। সো এটাও ইয়ংয়ের গুণাঙ্ক, উপাদান চেঞ্জ না করলে জীবনও চেঞ্জ হয় না। তার মানে ব্যাসার্ধ অর্ধেক করো, 3 গুণ করো, 4 গুণ করো, নো ম্যাটার,
সো এটা অপরিবর্তিত থাকবে, দ্যাট মিনস পরিবর্তন হবে না। দেখছো ভেলকিবাজি প্রশ্ন, ওই যে এটা ধরো ব্যাসার্ধ এটা করছে ওটা করছে, লাস্টে গিয়ে বলছে আপেক্ষিক রোধ কত, একই অ্যান্সার হয়তো, অপরিবর্তিত থাকবে, আপেক্ষিক রোধে পরিবর্তন হবে না। এটা উপাদানের উপর ডিপেন্ড করে। কার উপরে ডিপেন্ড করে? এই অঙ্ক উপাদানের উপর ডিপেন্ড করে। উপাদান, উপাদান যতক্ষণ পর্যন্ত উপাদান চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত ওই অঙ্কের কোনো পরিবর্তন হবে না। নেক্সটে আসো, আজকের ক্লাসের একদম শেষ কোশ্চেন এটা। ওকে, দেখি সবার লাস্টের কোশ্চেনটা কে পারো, দেখি সবাই একটু চেষ্টা করো। এবং এই প্রশ্নটা মারাত্মক স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি আসতেছে। সো এটা একটু উচ্চতর গণিতের হেল্প নিতে হয়, ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা একটু খেয়াল করি, দেখো কি বলছে, যে 500 গ্রাম ভরের একটি কণার উপর 6x² - 4x নিউটন বল ক্রিয়া করায় বলটি বলের দিকে বস্তুটি বলের দিকে x=0 পজিশন থেকে x=2 অবস্থানে সরে গেলে কৃত কাজ কত? দেখো এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র কি জানি? ইন্টিগ্রাল, এটা হচ্ছে xi ইনিশিয়াল অবস্থায় সরণ, xf ফাইনাল অবস্থায় সরণ, fx dx। ওকে, এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের নির্ণয়ের সূত্র। তাহলে এখন বসাই দাও, তাহলে এটা লোয়ার লিমিট কত দেখো, 0 থেকে 2 পর্যন্ত গেছে, তার মানে যেটা ছোট সেটাই লোয়ার লিমিট, যেটা বড় সেটা আপার লিমিট। তাহলে এফ এর সমীকরণটা কি দেওয়া আছে? 6x² - 4x, এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে? সরি, ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে। তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে থার্ড ব্র্যাকেট দাও, তাহলে 6ই থাকবে, x² ইন্টিগ্রেশন করলে x³ / 3 মাইনাস 4x² / 2 0 2, তাহলে 3 × 2 = 6, 2 × 2 = 4, তার মানে 2x³ মাইনাস 2x² 0 2, লিমিটের মান বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট মিনস 2³ মাইনাস 2² মাইনাস 0, লোয়ার লিমিট যেহেতু 0 তাহলে মানে ইন টোটাল 0, তার মানে এটা কত আসবে? 8, 8 × 8 = 16, 4, 4 × 4 = 8, তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8, তাহলে অ্যান্সার ইজ 8। সো এই নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। ওকে, খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, এইটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটাও তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ রিপিট আসার মতো একটা কোশ্চেন। ইনশাল্লাহ কি রিপিট আসার মতো একটা কোশ্চেন, বুঝছো? রিপিট আসার মতো একটা কোশ্চেন। সো আলহামদুলিল্লাহ, এরই মধ্য দিয়ে আমরা খুব সুন্দরভাবে আজকের ফিজিক্স ক্লাস, সো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্সের ফ্রি ক্লাস আজকে থেকেই শেষ। নর্মালি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে ক্লাস আমরা ফ্রিতে দিছিলাম। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে ভাই আপনারা কীরকমটা পড়ান, একটু দেখতে পারলে ভালো হতো। সো এই জন্য প্রত্যেকটা কোর্স শুরু করার আগে আমরা 1 সপ্তাহ ফ্রি ক্লাস দেই। সো আজকে তোমাদের সাথে আমার লাস্ট ফ্রি ক্লাস ছিল। এরপর ইনশাল্লাহ যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি। সো যারা এখনও ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা নির্বাচনের পরেই আমাদের পেইড ব্যাচের লাইভ ক্লাস, অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাসগুলো শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সো কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আজকের ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের এখানেই শেষ হবে। ওকে, সো তোমরা অবশ্যই যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা ইনশাল্লাহ একদম শুরু থেকে, একদম বেসিক থেকে, একদম 0 লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের অনলি জিএসটি কোর্সে খুব সুন্দরভাবে পড়াশোনা করে তোমাদের সময়ের আগেই আমরা সিলেবাস শেষ করব এবং পর্যাপ্ত রিভিশন দিয়ে পরীক্ষার হলে ইনশাল্লাহ বসবো এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবে তোমরা ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।